রেকর্ডটা অন করছি। তো আমরা মেন্ডেলিজম আগের দিন পড়েছি, মানে মেন্ডেলিজম পড়েছি, লিঙ্কেজ পড়েছি এবং সাথে ক্রসিং ওভার পড়েছি। ঠিক আছে, অনেকগুলো জিনিস মোটামুটি পড়া হয়েছে। এখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সেগুলো সম্পর্কিত একটু আলোচনা করব, মানে কনসেপচুয়ালি কী কী প্রশ্ন করতে পারেন তারা। ঠিক আছে, অ্যাজ ওয়েল এজ আমি এখান থেকে তোমাদেরকে কিছু যেগুলো ইনফরমেটিভ আমি সেই জায়গাগুলো তোমাদেরকে একটু জানাবো বা জিজ্ঞাসা করব। দেখো, আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করি যে মেন্ডেল যে এই যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে তিনি কাজ করেছিলেন, তো মেন্ডেলের সাফল্য লাভের কারণ এটা অনেক সময় জিজ্ঞাসা করে, যে এটা ক্লাস 10-এর বই থেকে স্টার্ট হয়, যে মেন্ডেল কেন সাকসেসফুল হয়েছিল, মেন্ডেল কেন ইনহেরিটেন্স প্যাটার্নটা খুব সহজে খুব সুন্দরভাবে খাতায় কলমে, ঠিক আছে, কোন রেশিওতে বা কোন অনুপাতে তারা পরের বংশে সঞ্চারিত হয়, একটা বৈশিষ্ট্যর সাথে আরেকটা বৈশিষ্ট্যর সম্পর্ক কী রকম, সেই জিনিসগুলো নিয়ে মেন্ডেল কাজ করেছিল। তো মেন্ডেলের সাফল্য লাভের মূল যদি কারণ বলা হয় তাহলে কি বলবে? প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদা আলাদা ক্রোমোজোমে ছিল। হ্যাঁ, আমি এখান থেকেই কিছু প্রশ্ন করব, যে প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদা আলাদা ক্রোমোজোমে ছিল, মানে একটু বুঝিয়ে বলো কি ব্যাপারটা। মানে ওর যে ক্যারেক্টার গুলো নিয়েছিল, যেমন স্টেমের হাইট বা ডাইহাইব্রিড ক্রস যখন করেছিল তখন যে হচ্ছে সিডের কালার আর সিডের শেপ নিয়ে যেটা করেছিল, সেখানে যে কালারের জন্য যে হচ্ছে জিনটা ছিল ওয়াই, যার অ্যালিল হচ্ছে ওয়াই ওয়াই, আর আর হচ্ছে শেপের জন্য যে রাউন্ড ছিল, রাউন্ড বা রিঙ্কেল, এগুলো সব আলাদা আলাদা ক্রোমোজোমে ছিল। মানে ওয়াইটা একটা ক্রোমোজোমে, আরটা আর একটা ক্রোমোজোমে, মানে ওয়াই ক্রোমোজোমেই আর ওয়াই একসঙ্গে ছিল না, আচ্ছা, সবকটা আলাদা আলাদা ছিল। আচ্ছা, আর কেউ বেটার ওয়েতে বলবে, ঠিক বলেছো, কিন্তু এটাকে একদম প্রপার একদম ওই জায়গাতেই কি বলে আসা উচিত, ইন শর্ট কে বলবে? আমি একটা কথা শুনতে চাইছি, মানে একটা টার্ম শুনতে চাইছি। যা বলেছো ঠিক বলেছো, এতে কোনো ভুল নেই, ঠিক আছে। আমার বক্তব্য, যদি এরকম প্রশ্ন আসে তাহলে তুমি বলবে যে মেন্ডেলের যে চুজড যে ক্যারেক্টার্সগুলো ছিল তাদের জন্য দায়ী জিন না বলে এখানে অ্যালিল কথাটাই ব্যবহার করবে। ঠিক আছে, সেই অ্যালিলগুলো ডিফারেন্ট হোমোলোগাস পেয়ারে ছিল। ঠিক আছে, ঠিক আছে, ডিফারেন্ট হোমোলোগাস ক্রোমোজোমে ছিল। ঠিক আছে, এই হ্যাঁ, কথাটা বলে আসবে, ডিফারেন্ট হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারে ছিল। এই কথাটা বললে তুমি তারপরে যে যে কথাগুলো বললে সেগুলো তাদেরকে মানে বলবে, ঠিকভাবে বলবে, যেমনভাবে তুমি বলছো ইলাবোরেশনে যখন যেতে হবে তখন তুমি এই কথাগুলো বলবে, কিন্তু প্রথম অ্যান্সারটা তোমার ইন শর্ট এবং টু দ্য পয়েন্ট হবে। তাহলে কি বলবে, যে এদের জন্য দায়ী অ্যালিলগুলো লোকেটেড অন ডিফারেন্ট হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম। ঠিক আছে, তারা ডিফারেন্ট হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারে ছিল। ব্যাস, এটা হলো তোমার অ্যান্সার। ক্লিয়ার আমার কথাটা? আচ্ছা বলো, যে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসে টেস্ট ক্রস রেশিও কত ছিল? টল আর ডোয়ার্ফের টেস্ট ক্রস রেশিও কত ছিল? 1:1। 1:1। ডাইহাইব্রিড ক্রসে দুটো প্যারেন্টাল এবং দুটো রিকম্বিনেন্ট নিয়ে কতগুলো তোমার টেস্ট ক্রস রেশিও কি ছিল? 1:1:1, চারটে ওয়ান পর পর আচ্ছা, ইউজুয়ালি। মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসে প্যারেন্টালের সাথে রিকম্বিনেন্টও অ্যারাইজ করেছিল, ঠিক তো? প্যারেন্টালের সাথে রিকম্বিনেন্ট অ্যারাইজ করেছিল। মনোহাইব্রিড ক্রসে কেন রিকম্বিনেন্ট অ্যারাইজ করেনি? স্যার, মনোহাইব্রিড ক্রসে শুধুমাত্র গ্যামেট গুলোর হচ্ছে মানে সেগ্রিগেশন হয়েছিল, কিন্তু ওরা আলাদা আলাদা ভাবে, মানে আলাদা আলাদা ভাবে ওরা কম্বিনেশন তৈরি করতে পারেনি, যেটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্টে পেরেছিল। না, ওখানে আলাদা ওরা আলাদা, মানে অ্যালিল গুলো আলাদা আলাদা ক্রোমোজোমে ছিল, যে ওখানে ওই ওই জায়গায় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট হয়েছিল, ওই আলাদা আলাদা ক্রোমোজোমে ছিল। সেই জন্য ওটা কি করে সাজিয়ে বলি। এটাই তো তোমাকে বলতে হবে। কে আহ, বলবে?
বলো বলো, অন্য কেউ ট্রাই করো, বুঝতে তো পারছি যেটা বলতে চাইছো, বলো। বলো, প্রশ্নটা হচ্ছে কি বললাম, যে মোনোহাইব্রিড ক্রসে রিকম্বিনেন্ট কেন অ্যারাইজ হয়নি? কেউ না? তো মনোহাইব্রিড ক্রসে তো আহ, যে অ্যালিলগুলো যেগুলো ছিল সেগুলো তো হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে ওখানে শুধুমাত্র গ্যামেটগুলো সেগ্রিগেট হয়েছিল সেটা দেখিয়েছিল, আর ডমিনেন্ট যে হয় সেটা দেখিয়েছিল মনোহাইব্রিড ক্রসে। কিন্তু যখন আমরা ডাইহাইব্রিড ক্রস করছি তখন তো ওখানে তো মানে গ্যামেট তো হচ্ছেই। ওখানে দেখি ওখানে হচ্ছে চারটে যে ট্রেট হয় ওখানে আলাদা দু জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিল, আর ওখানে ওরা এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিল। সেক্ষেত্রে এখানে গ্যামেটটা তো চারটে উৎপন্ন হয়েছিল, সেই দিক থেকেই এর হচ্ছে, এছাড়া আমি আর বলতে পারছি না। আর কেউ ট্রাই করো, আরে ভুল বললে বলো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিল, হ্যাঁ, তো হলে তো হয় লম্বা না হয় বেটে, বেশি তো আর যাবে না মানে ব্যাস এটাই অ্যান্সার। ওই ক্ষেত্রে। যে একটাই ক্যারেক্টার নিয়ে কাজ করেছিল, এখানে রিকম্বিনেন্ট কিভাবে স্যার অ্যারাইজ করবে? ঠিক আছে, মানে যখন আমরা একটা জিনিস নিয়ে স্টাডি করছি, আমরা দুটো জিনিস নিয়েছি তবে তো আমরা কম্বিনেশন দেখতে পাবো। আমরা যখন একটাই জিনিস নিয়েছি স্যার, তার আর কি করে কম্বিনেশন হবে, যেহেতু একটাই ক্যারেক্টারকে নেওয়া হয়েছিল। এম আই ক্লিয়ার? এটাই অ্যান্সার হবে। একটা ক্যারেক্টারে কি করে কম্বিনেশন হবে? ওখানে দুটো ক্যারেক্টার ছিল বলে কম্বিনেশন হচ্ছিল। কথাটা বলছে যে মানে দুটো ক্যারেক্টারে চারটা ট্রেট ছিল নিয়ম অনুযায়ী, মানে এক একটা ক্যারেক্টারে দুটো করে ট্রেট ছিল, তাই তারা একে অপরের সাথে কি করেছিল, কম্বিনেশন দেখানোর একটা পসিবিলিটি ছিল এবং সেটা দেখিয়েও ছিল। কথাটা বোঝাতে পেরেছি আমি? কিন্তু মোনোহাইব্রিড ক্রসে কি, একটাই তো ক্যারেক্টার, তার দুটো ট্রেট, লম্বা আর বেটে তো আবার একসাথে চলে আসবে না, ও কার সাথে কম্বিনেশন করবে? মানে আমরা যতটুকুন জিনিসকে নিয়ে স্টাডি করছি, কথাটা বোঝো, মেন্ডেল মনোহাইব্রিড ক্রস করেছিল, সেখানে এক গাদা ক্যারেক্টার ছিল গো। মেন্ডেল সব ক্যারেক্টারগুলোকে দেখেনি, মেন্ডেল শুধু একটা ক্যারেক্টারকে নিয়ে কাজ করেছিল, দ্যাট ইজ স্টেমের হাইট, বা কোথাও হয়তো সিডের কালার, কোথাও হয়তো সিডের শেপ, সিঙ্গল ক্যারেক্টারকে নিয়ে কাজ করেছিল। সেখানে রিকম্বিনেন্ট কিভাবে অ্যারাইজ করবে? যেহেতু সিঙ্গেল ক্যারেক্টার, তাই রিকম্বিনেন্ট অ্যারাইজ করার পসিবিলিটি নেই। বোঝাতে পেরেছি আমি? সেটাই হবে অ্যান্সার। সে আমার আরেকটা প্রশ্ন, যে মেন্ডেলের প্রথম যে ল, যেটা বইয়ে দেওয়া থাকে ফার্স্ট ল, সেটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। ঠিক আছে, এবং সেখানে বলা হয়েছিল যে যখন গ্যামেট ফর্মেশন হয়, গ্যামেট ফর্মেশনের সময় অ্যালিলগুলো কি করতে পারে, একে অপরের থেকে সেগ্রিগেট করতে পারে। কথাটা বোঝাতে পেরেছি? এবং মেন্ডেল এই যে লটা এস্টাবলিশ করেছিল, সেটা কিসের উপর ভিত্তি করে এস্টাবলিশ করেছিল? বাই সিইং দ্য মোনোহাইব্রিড ক্রস। আমার বক্তব্য, ডাইহাইব্রিড ক্রসে কি এই লটা কোথাও এস্টাবলিশড হয়, মানে এই লটা ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে খাটে না খাটে না? স্যার আরেকবার বলবেন? আমার বক্তব্য, ল অফ সেগ্রিগেশন, ঠিক আছে, এটা মোনোহাইব্রিড ক্রস থেকে মানে অবটেন্ড একটা ল। মোনোহাইব্রিড ক্রস দেখে তিনি কি বলেছিলেন, ল অফ সেগ্রিগেশনের কথা বলেছিলেন। এটা ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে খাটে না খাটে না? খাটো তো কিভাবে? ওটা, কারণ ল অফ সেগ্রিগেশন সেখানে তো বলা হয়েছিল যে ওই বৈশিষ্ট্যগুলো যেগুলো ওই ট্রেট কন্ট্রোল করে যে অ্যালিলগুলো সেগুলো আলাদা হয়ে যায়, সেগ্রিগেট হয়ে যায়। তা ডাইহাইব্রিড ক্রসে তো প্রথমে তো সেগ্রিগেশন হয়, তারপরেই তো আবার ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে। তো প্রথমে তো সেগ্রিগেশন হয় না হয় না? হয়। কি করে বলবে তুমি? উম, আচ্ছা, সেগ্রিগেশনটা কোন জায়গায় হয়? ওই প্রথমে ওই গ্যামেট গ্যামেট তৈরির সময়। ফর্মেশন, কখন? প্যারেন্টাল জনু
মানে প্যারেন্ট থেকে যখন কখন মানে কখন সেল ডিভিশনের সময় আমি তোমাদের হিন্ট দিয়ে দিই, সেল ডিভিশনের কোন সময় সেগ্রিগেশনটা হয়? স্যার মিওসিস অ্যানাফেজ হ্যাঁ সেটা বলো। 1 and 2। হ্যাঁ অ্যানাফেজে one, সেগ্রিগেশন হয়, তাই তো? হ্যাঁ আচ্ছা আমাকে হ্যাঁ বলো হ্যাঁ তাহলে ডাইহাইব্রিড ক্রসে এই সেগ্রিগেশনটা খাটে না খাটে না, হয় না হয় না? দেখো তোমাদের খুব সহজ সহজ প্রশ্ন জিজ্ঞাসা করছি, এগুলো আটকালে চলবে না বাবা। হয় হয় তো ডায়াবেটিক ক্রস হয় না হয় না? হয় হয় কেন হয়, কোথায় হয়? যখন ওই প্রথম যখন প্যারেন্টাল জোনের মধ্যে যে ক্রসটা হচ্ছে ওই ইয়েলো রাউন্ডের সঙ্গে গ্রিন রিঙ্কেলদের তখন ক্যাপিটাল যখন ওয়াই gametes ক্যাপিটাল form ওয়াই হচ্ছে। ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, হ্যাঁ স্মল ওয়াই স্মল ওয়াই Small y, স্মল আর স্মল আর, ঠিক তো? তো ছিল এই রকম ক্যাপিটাল ওয়াই, তাই তো? এখানে আমি দেখিয়েছিলাম যে এখানে কি আছে, ক্যাপিটাল আর আর এরকম আরেকটা ক্রোমোজোম পেয়ার আছে। এখানে কি ছিল, স্মল ওয়াই, এখানে কি ছিল স্মল ওয়াই, এখানে কি ছিল স্মল আর আর এরকম। এরা যখন গ্যামেট তৈরি করেছে, ক ধরনের গ্যামেট তৈরি করেছে, এক ধরনের গ্যামেট তৈরি করেছে। সেই গ্যামেটটা কেমন দেখতে হয়েছে, সেই গ্যামেটটা এই রকম দেখতে হয়েছে, তাই না? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখানে কি হয়েছে স্মল ওয়াই স্মল আর। কথাটা বোঝাতে পেরেছি? হ্যাঁ, এরা কি করলো, যুক্ত হলো, যুক্ত হওয়ার পর কি তৈরি করলো, একটা ক্যাপিটাল ওয়াই, এখানে স্মল ওয়াই, এখানে ক্যাপিটাল আর, এখানে স্মল আর, এইরকম। বোঝা গেছে? এরপর এরা যখন গ্যামেট তৈরি করছে, ক ধরনের গ্যামেট তৈরি করছে, এই ফিনোটাইপটা মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এই ক ধরনের গ্যামেট তৈরি করছে, 4 ধরনের গ্যামেট তৈরি করছে, ঠিক আছে? তাহলে সেগ্রিগেট হয়েছে কিনা, কিরকম কিরকম করেছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ওয়ালা একটা গ্যামেট, ক্যাপিটাল ওয়াই স্মল আর ওয়ালা একটা গ্যামেট, স্মল ওয়াই ক্যাপিটাল আর ওয়ালা একটা গ্যামেট, স্মল ওয়াই স্মল আর ওয়ালা গ্যামেট, তাই তো? সেগ্রিগেট করেছে না করে না? ক্যাপিটাল ওয়াই ছেড়ে গেছে, ক্যাপিটাল আর ছেড়ে গেছে, স্মল ওয়াই ছাড়তে পেরেছে, স্মল আর ছাড়তে পেরেছে, সবাই একে অপরের থেকে ছাড়তে পেরেছে। তাহলে এখানে সেগ্রিগেট করেছে না করেনি? ডেফিনেটলি সেগ্রিগেট করেছে, প্রত্যেক ক্ষেত্রে সেগ্রিগেট করেছে, ঠিক আছে? তাইলে ল অফ সেগ্রিগেশন শুধুমাত্র ওই মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রেই প্রযোজ্য এরকম নয়। ডাইহাইব্রিড ক্রস, ট্রাইহাইব্রিড ক্রস, যত দুনিয়ায় ক্রস আছে, ল অফ সেগ্রিগেশন সব জায়গায় প্রযোজ্য, ঠিক আছে? আমি যখন দুটো ক্যারেক্টারকে নিয়ে স্টাডি করছি, মিনিমাম দুটো ক্যারেক্টার মানে একের থেকে বেশি ক্যারেক্টারকে নিয়ে স্টাডি করছি, ল অফ সেগ্রিগেশন আমরা কিসের উপর ভিত্তি করে দেখি? দেখো গ্যামেট যখন তৈরি হয়, গ্যামেট তৈরি হওয়ার সময় মিওসিস হয়, ঠিক আছে? হায়ার ইয়াতে মিওসিস হলো, ঠিক আছে? তো মিওসিস যদি হচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি গ্যামেটেন যেটা আমাদের কি বলা হতো, মাদার সেলে মিওসিস হয়, গ্যামেট তৈরির সময় হয়তো মাইটোসিসই হয়। তো যখন মিওসিস হচ্ছে তখন প্রত্যেকবারই সেগ্রিগেট করে, অ্যানাফেজের সময় সেগ্রিগেশনটা একটা রুল বটে। এবার বক্তব্য হচ্ছে যে আমরা যে দুটো ক্যারেক্টারকে নিয়ে স্টাডি করছি, সেই দুটো ক্যারেক্টারের জন্য দায়ী যদি অ্যালিল একই ক্রোমোজোমে থেকে যায়, তখন সেগ্রিগেট করবে না। তখন ক্রোমোজোমগুলো সেগ্রিগেট করেছে, কিন্তু একই ক্রোমোজোমের উপর থাকা যে জিনগুলো তারা সেগ্রিগেট করতে পারে না, ঠিক আছে? যেহেতু দে আর লোকেটেড অন দ্য সেম ক্রোমোজোম, ঠিক আছে? তখন আমরা বলবো যে না, সেগ্রিগেশন, মেন্ডেলের সেগ্রিগেশনটা হয়নি, অ্যানাফেজের সেগ্রিগেশন হয়েছেই, ও তো হতেই হবে। বোঝাতে পেরেছি আমি যে এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর সবাই একে অপরের থেকে কি করতে পেরেছে, আলাদা হতে পেরেছে, কারণ তারা আলাদা আলাদা ক্রোমোজোমে ছিল। যদি এরকম থাকতো ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর, তাহলে তুমি ক্যাপিটাল ওয়াইকে টানলেই কাকে পেতে, ক্যাপিটাল আর কেও পেতে, তাহলে তুমি ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর কে আলাদা আলাদা করে পেতে না, ঠিক আছে? তখন বলবো যে না, এই জিনের সেগ্রিগেশনটা হয়নি, ক্রোমোসোমাল সেগ্রিগেশন কিন্তু বাধ্যতামূলক। কথাটা বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? যে আমরা এখানে সেগ্রিগেশনকে দুটো
মানে কি বলো তো, দুটো দিকে ভাগ করে নিলাম, একটা বললাম ক্রোমোজোমাল সেগ্রিগেশন, সেটা তো মিওসিসে হবেই, আর একটা দেখলাম অ্যালিলের সেগ্রিগেশন। অ্যালিলের সেগ্রিগেশন কখন, যদি আলাদা আলাদা ক্রোমোজোমে থাকে, তাহলে যখন ক্রোমোজোমের সেগ্রিগেশন হচ্ছে তখন আমাদের ওই কনসিডার্ড অ্যালিলগুলো যাদেরকে নিয়ে আমি কাজ করছি সেগুলোই বলছি, সেই অ্যালিলগুলোও সেগ্রিগেট হবে। কিন্তু যদি একই ক্রোমোজোমের ওপর আমাদের স্টাডি করা দুটো চরিত্রের অ্যালিল যদি একই ক্রোমোজোমের ওপর থাকে, তাহলে তারা সেগ্রিগেট করছে না। দিস ইজ দ্য ফেনোমেনন অফ লিঙ্কেজ, দিস ইজ দ্য ফেনোমেনন অফ লিঙ্কেজ। তুমি এই ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর কে ছাড়াবে কি করে, আলাদা করবে কি করে, উপায় বলো, কি করে আলাদা করবে? ক্রসিং ওভার। ক্রসিং ওভার। ঠিক আছে, হয়ে গেছে। চলো নেক্সট প্রশ্ন। তাহলে এগুলো ছিল মেন্ডেলের প্রশ্ন। আমি তোমাদের খুব একটা একটা এই বছরের ইন্টারভিউতে, মানে আমারই একজন স্টুডেন্ট, সে ফোন করে আমাকে জানালো তাকে একটি প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন। বলছে বংশগতির ধারক এবং বাহক কে? জিন। ওকে প্রশ্ন করেছিল, বলেছিল ক্রোমোজোম, ডিএনএ না জিন, তুমি কোনটাকে বলবে? ক্রোমোজোম স্যার। কেন? জিনের উপর ক্রোমোজোম তো ভিত্তিতে একজনের থেকে একজনের যাচ্ছে। তো তিনটি অপশন দিয়েছিল যে ক্রোমোজোম বলবে, ডিএনএ বলবে না জিন বলবে। ক্রোমোজোমেই তো ডিএনএ থাকে, আর ডিএনএর তো একটা পার্ট জিন সেগমেন্ট। তো কোনটা বলবে? আমি ক্রোমোজোম, অ্যান্সার যদি ক্রোমোজোম হয় তাহলে ক্রোমোজোম বলার কারণ ওই ক্রোমোজোমে ডিএনএ থাকে, আর ডিএনএ এর একটা সেগমেন্ট জিন, আর জিন ক্রোমোজোমকে। ডিএনএ। হ্যাঁ, তো কেন বলো? দেখো আমি আমার আমার মতটা বলি, এটার আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ডিএনএ হওয়া উচিত। কেন বলছি শোনো। দেখো আমরা তো শিখেছি যে ক্রোমোজোমটাকে কুণ্ডলী পাকালে কি তৈরি হয়, তোমার এই সরি ডিএনএটাকে কুণ্ডলী পাকালে কি তৈরি হয়, ক্রোমোজোম তৈরি হয়, এবং ক্রোমোজোমে কি থাকে, কিছু প্রোটিনস থাকে, মানে হিস্টোন প্রোটিনস থাকে, আর কিছু ওই নন হিস্টোন প্রোটিনস থাকে, স্ক্যাফোল্ড ম্যাফোল্ড তৈরি করার জন্য কিছু নন হিস্টোন প্রোটিনস থাকে। তো ব্যাপারটা হচ্ছে এই প্রোটিনগুলো কোথা দ্বারাই কোডেড হয়, ডিএনএ দ্বারাই কোডেড হয়। তো ডিএনএর মধ্যে ডিএনএর যেটা কার্যকরী বা ফাংশনাল ইউনিট, সেটাকে আমরা সাধারণত কি বলি, জিন বলি, তাই তো? তো জিন কি জিনিস আশা করি তোমরা জানো, যে যে পার্টটা ট্রান্সক্রিপশন হয়। ডিএনএর অনেক এমন পার্ট আছে যার কোনোদিন ট্রান্সক্রিপশন হয়ই না, কিন্তু সেই পার্টগুলো কিন্তু সিগনিফিক্যান্ট পার্ট। কিছু অংশ থাকে টেলোমিয়ার পার্টে, রিপিটেটিভ ডিএনএ থাকে, টেলোমেরিক অঞ্চলে, সেন্ট্রোমেরিক অঞ্চলে রিপিটেটিভ ডিএনএ থাকে, তাই তো স্যাটেলাইট ডিএনএ থাকে। এই ডিএনএটাও কিন্তু সেম টু সেম কপি হওয়া দরকার, তবেই বংশগতিটা কি হবে বলো তো, মানুষ থেকে মানুষ হবে। ওই রিপিটেটিভ পার্টটাকে যদি আমি কেটে বাদ দিই, ওর ট্রান্সক্রিপশনে কোনো ভূমিকা নেই, তবুও যদি ওই রিপিটেটিভ পার্টগুলোকে আমরা কেটে বাদ দিতে, তাহলে মানুষ তার প্রপার ক্যারেক্টারিস্টিক্সকে, মানে একটা সেম জিনিস তারপরে যখন সেল ডিভিশন হবে, মানে বা রিপ্রোডাকশন হবে, সে যখন তার পরের মানে জেনারেশনে সেই ডিএনএটা যাবে, সে কিন্তু প্রপার ক্যারেক্টারিস্টিক্সটা মেনটেন করতে পারবে না। ইভেন তার যখন ডিএনএর কি হবে, কয়েলিং হবে, কয়েলিং হয়ে সে যখন ক্রোমোজোম তৈরি করবে, সেই গঠনটাও প্রপারলি হবে না। তো ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় বেটার অ্যান্সার হচ্ছে কোনটা, ডিএনএ। কারণ ডিএনএর মধ্যে অনেক নন ট্রান্সক্রাইবার স্পেশাল রিজিয়ন আছে যেগুলো জীবনে ট্রান্সক্রিপশন হয় না, ঠিক আছে? কিন্তু ওগুলো সিগনিফিক্যান্ট কি বলতো, সিকোয়েন্স, যে সিকোয়েন্সগুলো থাকা বাধ্যতামূলক, যেটাই তোমার ইভলিউশনে তোমাকে ওই ডিএনএ, ওই রিপিটেটিভ পার্ট, স্যাটেলাইট পার্ট, ওগুলো ইভলিউশনে তোমাকে উন্নত হয়ে 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 তোমার মানুষের ক্ষেত্রে ওই যে জায়গাটা সেট হয়েছে, ঠিক আছে? যদি আমি কোনো একটা প্ল্যান্ট বলি, বা ধরে নাও কোনো একটা ফিশ বলি, তার ক্ষেত্রে কিন্তু ওই রিপিটেটিভ সেগমেন্টগুলো অন্য, ঠিক আছে? তোমার ক্ষেত্রে অন্য, ওটা হয়তো কোনো প্রোটিন তৈরি করে না, কিন্তু তার ইভলিউশনারি একটা কি রয়েছে, রোল রয়েছে। সেজন্য আমার মনে হয় বংশগতির ধারক এবং বাহক যদি প্রপারলি কাউকে বলা যায়, তাহলে সেটা আমার মনে হয় জিনের থেকে বেটার হচ্ছে ডিএনএ। পুরো ডিএনএটাকেই সেজন্য আমরা সেম সেম কপি করার চেষ্টা করি, ঠিক আছে? আমাদের তো জিনগুলোকে ভালো করে কপি করলেই হতো, বাকি যে পার্টগুলো জিন নয় সে পার্টগুলোকে যেমন তেমন একটা বানিয়ে দিলেই হতো। কেন বানাই না? যদি কোনো রকম উল্টো পাল্টা হয়, তো কেন আমরা এরর কি করেছি, রিপেয়ার মেকানিজম রেখেছি, ডিএনএর রিপেয়ার যেন হয়, রিপেয়ার হয়ে সব পার্টটা যেন ঠিকঠাক হয়, কেন বানিয়েছি? তার কারণ হচ্ছে যে ডিএনএর রিপিটেটিভ যে সিকোয়েন্স, যেগুলো নন ট্রান্সক্রাইবার রিজিয়ন্স, সেই রিজিয়নগুলোও যেন কি হয়,
প্রপারলি কি হয় পরের জেনারেশনে যেন কি হয় ট্রান্সমিটেড হয়, ঠিক আছে? সেই জন্য আমি বলবো যে বেটার অ্যান্সার হচ্ছে কোনটা, ডিএনএ। এটা হচ্ছে তোমার বংশগতির ধারক এবং বাহক। বোঝাতে পেরেছি? বাহকটা আমি ঠিক প্রপার বলতে পারবো না, তোমার ধারক বটে, ঠিক আছে? যে এই তোমার একটা বংশকে মেনটেন করে, মানে মানুষ থেকে মানুষেরই বাচ্চা তৈরি হবে, এই জিনিসটাকে মেনটেন করার জন্য কিন্তু ডিএনএটা গুরুত্বপূর্ণ। অ্যাম আই ক্লিয়ার কি বলতে চেয়েছি আমি? ঠিক তো? বোঝা গেছে আমি কি বলতে চাইছি? ডিএনএর থেকে হ্যাঁ স্যার। কোনটা কোনটা বেশি? হ্যাঁ, এটা কিন্তু এবছরের, তোমরা জানো তোমাদের ব্যাচেই পড়তো, আগের ব্যাচে, আমি নামটা ভুলে যাচ্ছি, কি নাম, ও আমাকে বাস থেকে ফোন করে আমাকে জিজ্ঞাসা করেছে যে স্যার এরকম আমাকে প্রশ্ন করেছে, আমি এই মাত্র দিয়ে আসছি, এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল স্যার, এটার অ্যান্সার কোনটা হবে, ঠিক আছে? তো সুস্মিতা, সুস্মিতা মেয়েটির নাম, ঠিক আছে, ও ইন সার্ভিস যদিও। তো এই প্রশ্নটি ওকে করা হয়েছিল। তো এটা হচ্ছে অ্যান্সার আমার মনে হয়। চলো, আচ্ছা, আমি আরও কিছুগুলো প্রশ্ন করে নিই টপ টপ করে, তারপরে পড়ানো শুরু করব, হয়েছে? চলো, নেক্সট আমরা যে শিখেছি আশা করি যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট এবং লিঙ্কেজের মধ্যে পার্থক্য কোথায়। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে কি হয় তোমাকে আমি বলে দিচ্ছি, প্রশ্ন আর করছি না। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে কি হয়, যখন টেস্ট ক্রস করা হয়, টেস্ট ক্রসের রেশিওতে কি আসে, প্যারেন্টাল এবং রিকম্বিনেন্ট সেম সেম ফ্রিকুয়েন্সিতে আসে, এইভাবে বলবে, সেম সেম ফ্রিকুয়েন্সিতে আসে বা সেম সেম পার্সেন্টেজে আসে, দুটোই কত কত হয়, 50% 50% হয়, ঠিক আছে? কিন্তু লিঙ্কেজের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না, প্যারেন্টালটা সবসময় বেশি পার্সেন্টেজে আসে, রিকম্বিনেন্টটা সবসময় কম পার্সেন্টেজে আসে। এর কারণ কি, যে রিকম্বিনেন্ট অ্যারাইজ করেছে ডিউ টু ক্রসিং ওভার, এবং এই ক্রসিং ওভার ইট ইজ এ কী বলবো, ইট ইজ এ মানে লেস ফ্রিকুয়েন্ট ফেনামেনন, এটা সবসময় ঘটে না। প্রত্যেকবার সেল ডিভিশনের মিওসিসের সময় প্যাকাইটিনে, যে প্রত্যেকবার আমরা পড়ি যে ক্রসিং ওভার হয়, পড়ার সময় বলে যে প্যাকাইটিনে ক্রসিং ওভার হয়, না, প্রত্যেকবার ঘটে না। যেহেতু ক্রসিং ওভার কম ঘটে, সেহেতু রিকম্বিনেন্ট কম অ্যারাইজ হয়, প্যারেন্টালটা বেশি অ্যারাইজ হয়, ঠিক আছে, মানে বেশি পাওয়া যায়। এই ব্যাপারটাকে খুব ভালোভাবে ডেসক্রাইব করে গেছিলেন কে বলতো, বেটসন এবং পানেট, কাপলিং এবং রিপালসেন ফেজ দিয়ে। পরবর্তীকালে টিএইচ মর্গান যদিও লিঙ্কেজ সাব টার্মটা ইউজ করে, এবং তিনি বলে গেছিলেন যে ওই বেটসন এবং পানেটের কি ওই যে মানে কাপলিং এবং রিপালশন, এগুলো লিঙ্কেজেরই দুটো অ্যাসপেক্ট, এই কথাগুলো তিনি বলে গেছিলেন, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে খুব ভালো করে একটু দেখে যাও, এই জায়গাগুলো থেকে প্রচুর প্রশ্ন করেন, এবং এই জায়গাগুলোয় প্রশ্ন তোমাদেরকে কিন্তু পারা উচিত, প্রচুর কনসেপচুয়াল প্রশ্ন হয় এই জায়গাগুলো থেকে, যত ভালোভাবে পড়বে তত ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? আমি তোমাদেরকে আরও শিখিয়েছিলাম যে কি বলতো, যে ক্রসিং ওভারের যে সিম্পল জিনিসটা, যে ক্রসিং ওভার দিয়ে আমরা ম্যাপ ডিস্টেন্স বা আমরা জিন টু জিনের ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করতে পারি, জিনের প্রপার অর্ডারকে আমরা কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি, সেই কিভাবে করি, যে ক্রসিং ওভারের ফ্রিকুয়েন্সি দেখি আমরা, এবং আমরা একটা কথা শিখেছি যে দুটো জিনের দূরত্ব যত বাড়বে ক্রসিং ওভারের হওয়ার চান্স তাদের মধ্যে বেশি, দুটো জিনের মধ্যে দূরত্ব যদি কম হয় তার মধ্যে ক্রসিং ওভারের হওয়ার চান্স হচ্ছে কম। এই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া করে যেও, ঠিক আছে? এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। কারো যদি কোনো প্রশ্ন আছে এই সংক্রান্ত এখনও, যেমন নিনা আগের দিন একটা প্রশ্ন করেছিল, কেউ হয়তো জিজ্ঞাসা করেছিলেন কোনো ইন্টারভিউতে যে মনোহাইব্রিড ক্রসে কি ক্রসিং ওভার হয়, তোমাদের অ্যান্সার কি? তোমাদের অ্যান্সার কি, মনোহাইব্রিড ক্রসে কি ক্রসিং ওভার হয়? হওয়া তো উচিত স্যার। হয়, ঠিক আছে, হলেও তার ইফেক্টটা আমাদের কনসিডারেশনে আসে না, কারণ আমরা একটাই ক্যারেক্টারকে নিয়ে কাজ করছি তো স্যার, তাই যদি ক্রসিং ওভার হয়েও থাকে তাহলে সেটা আমরা আমরা বুঝতে পারবো না, কারণ যেহেতু আমরা একটাই ট্রেটকে নিয়ে কাজ করছি। কথাটা বোঝাতে পেরেছি? মানে একটাই ক্যারেক্টারকে নিয়ে কাজ করছি, তাই আমরা ডেফিনেটলি হয়, কিন্তু ওটা আমাদের রেজাল্টে কোনোদিন আসবে না, ঠিক আছে? দুটো বা তিনটে বা চারটা, মানে একের থেকে বেশি ক্যারেক্টারকে নিলে ক্রসিং ওভারটা আমাদেরকে ভাবতে হবে, ক্রসিং ওভার আমাদেরকে জ্বালাবে,
ঠিক আছে, কিন্তু যদি একটাই আমি ক্যারেক্টারকে নিয়ে কাজ করছি সেখানে ক্রসিং ওভারটা আমাকে জ্বালাবে না। তোমাকে চট করে জিজ্ঞাসা করবে ডাই হাইব্রিড ক্রসে কি তাহলে ক্রসিং ওভার হয়? তুমি বলবে হ্যাঁ স্যার, ডাই হাইব্রিড ক্রসেও ক্রসিং ওভার হয়। কিন্তু মেন্ডেলের যে ডাই হাইব্রিড ক্রসটা করেছিলেন, অদ্ভুতভাবে তার জন্য যে দায়ী কী ছিল, অ্যালিলগুলো ছিল, দে আর লোকেটেড অন ডিফারেন্ট নন হোমোলোগাস, ডিফারেন্ট বা নন হোমোলোগাস ক্রোমোজোমে ছিল। ক্রসিং ওভার তো স্যার হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডসদের মধ্যে হয়। তাহলে কি বলবো যে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের জন্য যে অ্যালিলগুলো ছিল, একটা হোমোলোগাস পেয়ারে একটাই ক্যারেক্টারের অ্যালিল ছিল, তাহলে স্যার এদের মধ্যে কিন্তু কোনোদিন ক্রসিং ওভার হবে না। মানে আমার বক্তব্য হচ্ছে সিড কালার আর সিড শেপ এই দুটো তো ডাইহাইব্রিড ক্রস, এই দুটো ক্যারেক্টারের মধ্যে ক্রসিং ওভার হওয়া সম্ভব নয়, কারণ এই দুটো ক্যারেক্টারের জন্য দায়ী যে অ্যালিলগুলো ছিল তারা ডিফারেন্ট ক্রোমোজোমে ছিল, নন হোমোলোগাস ক্রোমোজোমে ছিল, তাই তো? তাহলে নিজের ক্রোমোজোমের মধ্যে স্যার ক্রসিং ওভার হয়েছে, কিন্তু যারা নন ক্রোমোলোগাস ক্রোমোজোমে থাকার জন্য তাদের ক্রসিং ওভার যদিও মানে কোনোদিনই হবে না। হোমোলোগাস ক্রোমোজোমে ক্রসিং ওভার ডেফিনেটলি হয়েছে স্যার, কিন্তু সেটা আমাদের রেজাল্টে আসবে না। বোঝাতে পেরেছি? এই অ্যান্সারগুলো দিয়ে আসতে পারবে তো? এই অ্যান্সারগুলো দিয়ে আসতে পারবে তো প্রত্যেকে? হ্যাঁ স্যার। ঠিক। এইগুলো কিন্তু আমি বারবার বলছি প্রচণ্ড কনসেপচুয়াল প্রশ্ন, হ্যাঁ, এই জায়গায় তোমাকে কিন্তু আটকাতে পারেন তারা, মানে যারা একটু পুরোনো দিনের টিচার, আমি তোমাদেরকে বারবার বলছি, তারা কিন্তু এই জায়গাগুলোই কনসেপচুয়াল প্রশ্ন করে থাকেন, এবং ভালো করে এই জায়গাগুলো একটু দেখে যেও, প্রত্যেককে বলছি। আচ্ছা, আজকে তোমরা কি পড়বে দেখো, এরপরে আমি যেটা পড়াতাম সেটা হচ্ছে মিউটেশন। তবে মিউটেশন আমি এই কদিন ধরে শুধু মিউটেশনই পড়াচ্ছি আমার মনে হচ্ছে। তো আমার কাছে ভিডিও রয়েছে, যারা নতুন আছো বিশেষ করে তাদেরকে কি বলবো যে মিউটেশনটা আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা দেখে নিয়ে আমি তোমাদের সাথে একদিন কোশ্চেন আলোচনা করবো, এটা বেটার হবে না আমি মিউটেশনটা আরেকবার রিটেক করব? কি চাইছো বলো তোমরা, যেরকম স্যার বলবে। তাহলে ভিডিও দিয়ে দেবেন, কোনো সমস্যা থাকলে পরে হ্যাঁ, জিজ্ঞেস আমি করে আমি নেবো। কি বলছি, তোমরা ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে আমি একদিন ওখান থেকে পুরোটার কোশ্চেন আলোচনা করবো। আজকে যেরকম মেন্ডেলিজমের আর লিঙ্কেজের কোশ্চেন আলোচনা করলাম, সেই কোশ্চেন আলোচনা করবো। আচ্ছা দাঁড়াও, আমার আরও কিছু প্রশ্ন আছে, হ্যাঁ আমি সেগুলো বলবো। আচ্ছা বলো, যে সাইটোলজিক্যাল বেসিস অফ ক্রসিং ওভার, ঠিক আছে, এই ক্রসিং ওভারের এই যে পদ্ধতিটা সাইটোলজিক্যাল বেসিস, কে প্রথমবারের জন্য দেখিয়েছিলেন? যে ক্রসিং ওভার যে সত্যি যে সেগমেন্টাল এক্সচেঞ্জ হয়, এটাকে কে প্রথমবারের জন্য এক্সিবিট করেছিলেন? নামটি মনে রেখো, জিজ্ঞাসা করতে পারে। সি স্টার্ন। কি নাম? সি স্টার্ন। কার উপর কাজ করেছিলেন? ড্রসোফিলার উপর কাজ করেছিলেন, এবং ড্রসোফিলায় তিনি একটা অদ্ভুত ধরনের ক্রোমোজোম বানিয়েছিলেন, ঠিক আছে, দুটো ক্রোমোজোমকে আলাদা আলাদা শেপ দিয়েছিলেন যাতে তিনি সেগমেন্টাল এক্সচেঞ্জটা বুঝতে পারেন, ঠিক আছে। তো এইভাবে তিনি কি বানিয়েছিলেন, এইভাবে তিনি কি করেছিলেন, সাইটোলজিক্যাল বেসিস অফ ক্রসিং ওভার দেখিয়েছিলেন। সাইটোলজিক্যাল বেসিস লিখে দিচ্ছি অফ ক্রসিং ওভার, তিনি দেখিয়েছিলেন যে সত্যি সত্যি কী হয়। দেখো, এই ক্যাপিটাল টি স্মল টি এগুলো তো আর ক্রোমোজোমে লেখা থাকে না, তাই কোন জিন কেমনভাবে তার সেগমেন্টের এক্সচেঞ্জ করছে এটা সঠিকভাবে বোঝা যায় না। তো এটা 1930 সালের ঘটনা, মানে সিস্টার্নের যে করা মানে পরীক্ষাটা। তো সেই পরীক্ষায় তিনি ক্রোমোজোমগুলোকেই অদ্ভুত অদ্ভুত শেপ দিয়েছিলেন, ঠিক আছে। সেই শেপ দিয়ে তিনি কি করেছিলেন, দেখিয়েছিলেন যে দেখো এই পার্টটা কেটে ওখানে জুড়ে গেছে, ওই সেগমেন্টটা মনে করো একটা ক্রোমোজোম এরকম আছে, তাকে একটা ওয়াই ক্রোমোজোমের মতন একটা কি দিয়েছিলেন, আর্ম দিয়েছিলেন, সেটা কেটে একদিকে জুড়ে গেছে। তখন তিনি বোঝাতে পেরেছিলেন যে দেখো এই পার্টটা কেটে ওইটাতে জুড়ে গেছে, তার মানে কি হয়েছে, সত্যি সত্যি সেগমেন্টাল এক্সচেঞ্জ হয়েছে, এটা তিনি প্রথমবারের জন্য বুঝিয়েছিলেন, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে, সাইটোলজিক্যাল অফ বেসিস অফ ক্রসিং ওভার কে দিয়েছিল, সি স্টার্ন। আমি এই পয়েন্টগুলোকে হিট করছি, পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। চলো আমরা নেক্সট চলে যাই, এরপর একটু ডিএনএ আরএনএর গঠন নিয়ে পড়বো, বেশি কিছু বলবো না, সামান্য কিছু কথা বলবো, ঠিক আছে, সেগুলো একটু মন দিয়ে শুনবে, হ্যাঁ আমি যে কথাগুলো বলছি। দেখো, হ্যাঁ, হ্যাঁ বলো। বলছি হ্যাঁ কমপ্লিমেন্টারি জিনটা একবার বলে দেবেন? হ্যাঁ, কমপ্লিমেন্টারি জিনও বলে দেবো, জিন ইন্টারাকশন গোটাটাই বলে দেবো। দেখো, কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি দুই ধরনের জিন আছে, ঠিক আছে। আমি একটু ছোট্ট করে বলবো যে কমপ্লিমেন্টারি জিন কথাটার মানে কি। দেখো এখনই বলে দিচ্ছি, যে কমপ্লিমেন্টারি জিন মানে হচ্ছে যে ক্যাপিটাল সি মনে করো, এটা হচ্ছে একটা অ্যালিল, এর একটা কি রয়েছে, এর একটা
রিসিসিভ অ্যালিল রয়েছে, এটা হচ্ছে ডমিনেন্ট, এটা হচ্ছে রিসিসিভ, ঠিক আছে। আরেকটা অ্যালিল আছে যার নাম হচ্ছে ক্যাপিটাল পি, এটা হচ্ছে ডমিনেন্ট, আর এর একটা কাউন্টার পার্ট আছে, মানে রিসিসিভ কাউন্টার পার্ট, যেটা হচ্ছে রিসিসিভ। কথাটা বোঝা গেছে? তো এই ঘটনাটা কোথায় দেখতে পাওয়া যায়? জিন ইন্টারাকশনে দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায়? জিন ইন্টারাকশন। জিন ইন্টারাকশন জিনিসটা কি বলছে? যখন একটা সিঙ্গল ক্যারেক্টার, কি বলছে, একটা সিঙ্গল ক্যারেক্টার ইজ controlled by non-allelic pairs of gene, ঠিক আছে। এই নন অ্যানিলিক পেয়ার্স অফ জিনগুলো নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে এবং ডিফারেন্ট ফিনোটাইপ তৈরি করে। কি তৈরি করে? ডিফারেন্ট ফিনোটাইপ তৈরি করে। এই ঘটনাটাকে কি বলা হয়? জিন ইন্টারাকশন। এর সাথে অনেক সময় পলিজেনিক ইনহেরিটেন্স একটা কি মানে কি একটা কম্পিটিশন তৈরি করে, সেটাও আমি তোমাদেরকে বলছি। আগে আমি একটু জিন ইন্টারাকশনটা বললাম যে একটাই ক্যারেক্টার, ঠিক আছে, কতগুলো ক্যারেক্টার? একটাই ক্যারেক্টার। সেই ক্যারেক্টারটাকে কি বলছে? কি বলছে যে এই ক্রোমোজোমে মনে করো এটা একটা ক্রোমোজোম পেয়ার, আর এইখানে আরেকটা ক্রোমোজোম পেয়ার, ঠিক আছে। এখানে মনে করো কে আছে? ক্যাপিটাল সি স্মল সি। এখানে কে আছে? মনে করো ক্যাপিটাল পি স্মল পি। তো বলছে ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল পি স্মল পি এরা সবাই মিলে একটাই ক্যারেক্টারকে কন্ট্রোল করে। দুটো ক্যারেক্টারের গল্প নেই, একটাই ক্যারেক্টারকে কন্ট্রোল করে। এবার বলছে ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল পি এর রিলেশন কি? বলছে দে আর নন অ্যালিলিক জিন, দে আর নন অ্যালিলিক জিন। এর কথাটার মানে কি? বলছে দে লোকেটেড অন ডিফারেন্ট হোমোলোগাস পেয়ার। বারবার বলছে, এগুলো কনসেপচুয়ালি ক্লিয়ার করে নাও, যাদের অসুবিধা হচ্ছে। দে লোকেটেড অন ডিফারেন্ট হোমোলোগাস পেয়ার, ঠিক আছে, ডিফারেন্ট হোমোলোগাস পেয়ার। মানে আমার বক্তব্য হচ্ছে দে আর নন হোমোলগিক জিন, ঠিক আছে, যারা একটাই ক্যারেক্টারকে কন্ট্রোল করছে। এতদূর অবধি বোঝাতে পেরেছি আমি? তো কি বলছে? এই জিনগুলো ক্যাপিটাল সি, ক্যাপিটাল পি, স্মল সি, এরা নিজেদের সাথে বিভিন্ন রকমের ইন্টারাকশন করে। মনে করো ক্যাপিটাল সি আছে, এখানে মনে করো ক্যাপিটাল পি আছে। ক্যাপিটাল সি যখন একা থাকে তখন একটা ফিনোটাইপ তৈরি করে, ক্যাপিটাল পি যখন একা থাকে তখন একটা ফিনোটাইপ তৈরি করে, আবার সি প্লাস পি যখন দুজনে একসাথে তখন আলাদা একটা ফিনোটাইপ তৈরি হয়। এই ধরনের ইন্টারাকশন ঘটে। তো এই ঘটনাটাকে কি বলা হয়? জিন ইন্টারাকশন বলা হয়। এবার আমি একদম ডিরেক্টলি যেটা আমাকে প্রশ্ন করলে তোমরা, সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্টারি জিন ইন্টারাকশন। এই কথাটার মানে কি? দেখো, কমপ্লিমেন্টারি জিন ইন্টারাকশন কথাটার মানে হচ্ছে একে অপরকে কমপ্লিমেন্ট করে। কমপ্লিমেন্ট করে মানে কি? বলছে ক্যাপিটাল সি যখন একা থাকে তখন বলছে কোনো ফিনোটাইপ তৈরি হয় না, নো ফিনোটাইপ, ঠিক আছে। যদি কোনো ফিনোটাইপ তৈরি না হয় তাহলে কি হয়? নর্মাল ঘটনা ঘটে, মানে যেটা তার বাই ডিফল্ট সেটিং, সেই সেটিংটা হয়। আমার কথার কথা, একটা ফ্লাওয়ার কালার, মনে করো একটা ফ্লাওয়ার কালার কি হয়? একটা ফ্লাওয়ার কালার রেড হয়, আর একটা ফ্লাওয়ার কালার মনে করো কি হয়? হোয়াইট। হোয়াইটও লিখছি না, মনে করো একটা ফ্লাওয়ার কালার কি হয়? একটা ফ্লাওয়ার কালার রেড হয়, আর একটা ফ্লাওয়ার কালার কি হয়? মনে করো ইয়েলো হয়। কি হয়? ইয়েলো হয়। তো ব্যাপারটা হচ্ছে এই রেড একটা পিগমেন্টের জন্য রেড হয়, আর ইয়েলো কিন্তু আরেকটা পিগমেন্টের জন্য ইয়েলো হয়। কিন্তু যদি রেড পিগমেন্ট না তৈরি হয় বা ইয়েলো পিগমেন্ট না তৈরি হয়, আমার কথার কথা গল্পের খাতিরে ধরে নাও, এই যে নর্মাল বললাম ফ্লাওয়ারের কালার কি হয়ে যাবে নাকি? হোয়াইট হয়ে যাবে। কি হয়ে যাবে? হোয়াইট হয়ে যাবে। তাহলে কেউ যদি না থাকে, কোনো পিগমেন্টই যদি না তৈরি হয়, তাহলে ফ্লাওয়ারের কালার হোয়াইট হবে। আর যদি কোনো পিগমেন্ট তৈরি করতে পারো তাহলে রেড করব, আর যদি কোনো পিগমেন্ট তৈরি করতে পারে তাহলে ইয়েলো করব। আমার বক্তব্য হচ্ছে যে ক্যাপিটাল সি একটা জিন, সে ধরে নাও সে যদি উপস্থিত থাকে তাহলে রেড হয়। ক্যাপিটাল পি আর একটা জিন, সে যদি উপস্থিত থাকে তাহলে তার কালার ইয়েলো হয়। কোনো এমন যদি জিনোটাইপ হয় যেখানে সিও নেই, পিও নেই, ক্যাপিটাল সিও নেই, ক্যাপিটাল পিও নেই, সেখানে তার ফ্লাওয়ার কালার কি হবে? হোয়াইট হবে। তো এই ধরনের ইন্টারাকশন হয়। দেখো, একটাই জিনিসকে কন্ট্রোল করলো, সেটা কি করলো? ফ্লাওয়ার কালারকে কন্ট্রোল করছে। কাকে কন্ট্রোল করছে? ফ্লাওয়ার কালারকে কন্ট্রোল করছে। একটা সিঙ্গেল ক্যারেক্টারকে কন্ট্রোল করছে। কাকে কন্ট্রোল করছে? একটা সিঙ্গেল ক্যারেক্টারকে কন্ট্রোল করছে। বোঝাতে পেরেছি? এবারে কমপ্লিমেন্টারি জিন ইন্টারাকশন জিনিসটা কি একটু ছোট্ট করে বুঝে নাও। দেখো, কমপ্লিমেন্টারি জিন ইন্টারাকশনটা একটু একটা স্পেশাল টাইপ, যেখানে ক্যাপিটাল সি হচ্ছে একটা জিন যে নিজে নিজে কোনো ফিনোটাইপ তৈরি করতে পারে না।
ক্যাপিটাল পি হচ্ছে আরেকটা জিন, যেও নিজে নিজে কোনো ফিনোটাইপ তৈরি করতে পারে না। মানে বলছে কারু যদি জিনোটাইপ এমনি হয় ক্যাপিটাল সি স্মল পি, তার ফ্লাওয়ার কালার সে কোনো ফিনোটাইপ তৈরি করতে পারে না। মানে আমার গল্পে তার ফ্লাওয়ার কালার কি হবে, হোয়াইট হবে। কারু যদি জিনোটাইপ হয় স্মল সি ক্যাপিটাল পি, সেও নাকি কোনো ফ্লাওয়ার কালার তৈরি করতে পারে না, তার জন্য কি হয়, হোয়াইট হয়। কিন্তু অদ্ভুতভাবে যদি এইরকম থাকে যে সি আর পি যদি একসাথে থাকে, তখন কি হবে, তার ফিনোটাইপ কি হবে নাকি, সে নাকি রেড কালার্ড ফ্লাওয়ার তৈরি করে। ধরুন সে তখন কি তৈরি করলো, রেড কালার্ড ফ্লাওয়ার তৈরি করলো। মানে ব্যাপারটা হচ্ছে যে সি ইটসেলফ কোনো ফিনোটাইপ তৈরি করতে পারে না, পি ইটসেলফ কোনো ফিনোটাইপ তৈরি করতে পারে না। তাদের জয়েন্ট, তাদের কি অ্যামালগেমেশন, সি আর পি যখন একে অপরের সাথে থাকে, দে কমপ্লিমেন্ট ইচ আদার অ্যান্ড প্রডিউস এ ডিফারেন্ট ফিনোটাইপ, দ্যাট ইজ রেড কালার। কেন এমন হয় তার কারণ আমাদেরকে জানতে হবে। দেখো আমরা শিখবো কি কীরকম, যে মনে করো ক্যাপিটাল সি, ঠিক আছে, ক্যাপিটাল সি বলছে একটা কি তৈরি করে, একটা প্রোটিন তৈরি করে যার নাম হচ্ছে এ। ঠিক আছে, বোঝাতে পেরেছি? কি বলছে, ক্যাপিটাল পি এ নাকি একটা প্রোটিন তৈরি করে যার নাম হচ্ছে বি। ঠিক আছে, আমি কি করব, রেড কালারের পিগমেন্ট তৈরি করব। তো রেড কালারের পিগমেন্ট কি তৈরি হয়, একটা প্রোটিনের জন্য তৈরি হয়, যে প্রোটিনটার নাম হচ্ছে মনে করে জেড প্রোটিন যদি তৈরি হয়, তাহলে ফ্লাওয়ারের কালার কি হবে, রেড হবে। বোঝাতে পেরেছি? তো এবার বলছে এই জেড প্রোটিনটা তৈরি হওয়ার জেডের একটা প্রিকারসার রয়েছে। ঠিক আছে, সেই জেডের প্রিকারসারটার নাম ধরে নাও কি হচ্ছে, এক্স। কি নাম, জেডের প্রিকারসারটার নাম এক্স, নাম নিচ্ছি না, মনে করো জেডের প্রিকারসারটার নাম ধরে নাও এম। কি নাম, জেডের প্রিকারসারটার নাম এম। বলছে এই এম প্রোটিনকে এক্স প্রোটিনে কনভার্ট করে কে, এ। এবং এই এক্স প্রোটিনকে জেড প্রোটিনে কনভার্ট করে কে, বি। বলছে যার জিনোটাইপ কি ছিল, ক্যাপিটাল সি স্মল পি, তার কি হচ্ছিল, ক্যাপিটাল সি এ প্রোটিন তৈরি করছিল, এবং এখানে কি হচ্ছিল, এম থেকে এক্স অব্দি কনভার্সন হচ্ছিল। কোনো কালার তৈরি হবে না, তোমাকে রেড কালার করতে গেলে জেড প্রোটিন বানাতে হবে। আর যার জিনোটাইপ কি ছিল, স্মল সি ক্যাপিটাল পি, তার কি হচ্ছিল, তার শুধুমাত্র বি প্রোটিন তৈরি হচ্ছিল। বি প্রোটিন একা তো কিছু করতে পারবে না, কারণ তোমাকে কি করতে হবে, তোমাকে এক্স বানিয়ে দিতে হবে। এক্স কে বি প্রোটিন কি বানাতে পারে, জেড বানাতে পারে, কিন্তু এক্স বানাবেটা কে, এক্স তো তৈরি হচ্ছিল না। এক্স কোনখান থেকে তৈরি হবে, এম থেকে। কার সাহায্য নিয়ে, এ প্রোটিনের সাহায্য নিয়ে। তাহলে এখানে এ প্রোটিনটাই নেই। তাহলে যাদের জিনোটাইপ কেমন ছিল, যে ক্যাপিটাল সি কি ছিল, পি। ঠিক আছে, এরকমভাবে লিখছি আমি, কি লিখছি, ক্যাপিটাল সি কি লিখছি, স্মল পি কি ছিল, তারপরে কি লিখছি, স্মল সি ক্যাপিটাল পি, আর স্মল সি কি লিখছি, স্মল পি। এটা কততে আসে, 9-এ আসে। এটা কততে আসে, 3-তে আসে। এটা কততে আসে, 3-তে আসে। এটা কততে আসে, 1-এ আসে। তাহলে এর কালার কি হবে, যখন ক্যাপিটাল সি আর ক্যাপিটাল পি একসাথে আছে, তখন কি হচ্ছিল, সি কি বানাচ্ছিল, এ কে বানাচ্ছিল, এ কি করছিল, এম কে এক্স এ কনভার্ট করছিল, আর পি বানাচ্ছিল বি, বি কি করছিল, এক্স কে জেড এ পরিণত করছিল। তাহলে এর কালার কি হবে গো, রেড হবে। কিন্তু যখন ক্যাপিটাল সি স্মল পি আছে, এম কিসে পরিণত হয়ে গেছে, এক্স এ পরিণত হয়ে গেছে। কারণ ক্যাপিটাল সি কি বানিয়েছিল, এ প্রোটিনটা বানিয়েছিল, যে প্রোটিনটা এম কাকে কিসে কনভার্ট করে, এম কে কিসে কনভার্ট করেছে, এক্স এ পরিণত করেছে। কিন্তু এই এক্সটার জীবনে জেডে পরিণত হতে পারেনি, কারণ ওখানে ক্যাপিটাল পি ছিলই না যে বি প্রোটিন বানাবে। তাহলে এর জন্য কি ফিনোটাইপ হবে, হোয়াইট কালার হবে। স্মল সি পি, তো এখানে ক্যাপিটাল সি নেই, তাহলে এম কোনো দিনের জন্য এখানে এক্সে রূপান্তরিতই হয়নি। তাহলে ক্যাপিটাল পি হয়তো বি প্রোটিন তৈরি করেছে, কিন্তু দুঃখের বিষয় এক্স কি হবে, বি প্রোটিনের সাহায্য নিয়ে জেডে পরিণত হবে, এক্স তৈরিই হয়নি। তাহলে এর কালারও কি হবে, হোয়াইট হবে। কি হবে, হোয়াইট হবে। আর এটাতে স্মল পি, এ তো কেউই নেই, এও তাইলে কি হবে, হোয়াইট হবে। তাহলে এই পুরোটা কি হলো, হোয়াইট হলো। মানে কত, 3-3-1, মানে কত হয়ে গেল, 7টা কি হয়ে গেল, হোয়াইট। আর এখানে কতগুলো হলো, 9টা হয়ে গেল আমার কি, মানে একটা ফিনোটাইপ তৈরি করলো। দিস ইজ কমপ্লিমেন্টারি জিন ইন্টারাকশন। বোঝাতে পেরেছি আমি কি বললাম, বোঝাতে পেরেছি?
এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি জিন ইন্টারাকশন, মানে দুটো জিন তাদের ইটসেলফ কোনো ফিনোটাইপিক এফেক্ট নেই, বাট কমপ্লিমেন্টেশন অফ বোথ when both are present together they produce a phenotype. This is complementary gene interaction or complementary genes. সাপ্লিমেন্টারি জিন বলেও একটা ঘটনা আছে, সেটাও শিখে রাখো, এই সেম জিনিস দিয়েই পড়বো, যে ক্যাপিটাল সি আর এখানে কে রয়েছে মনে কর আরেকটা অ্যালিল আছে ক্যাপিটাল পি, তো ক্যাপিটাল সি এর একটা কাউন্টার পার্ট আছে যা স্মল সি, আর ক্যাপিটাল পি এরও একটা কাউন্টার পার্ট আছে যার নাম হচ্ছে স্মল পি। তো ক্যাপিটাল সি কি বলছে, এটা একটা ফিনোটাইপ তৈরি করে, ঠিক আছে, কিন্তু ক্যাপিটাল পি এ কোনো ফিনোটাইপ তৈরি করতে পারে না। when capital C and capital P present together they produce another phenotype, a different phenotype. কথাটা বোঝা গেছে, মানে এখানে সাপ্লিমেন্ট করলো, যে ক্যাপিটাল পি নিজে কোনো ফিনোটাইপ তৈরি করতে পারছিল না, বাট ইট when it is present with the capital C it produce a phenotype. ক্যাপিটাল সি ইজ কেপেবল অফ প্রডিউসিং ফিনোটাইপ অ্যালোন, এ নিজেই একটা ফিনোটাইপ তৈরি করতে পারছিল, কিন্তু ক্যাপিটাল পি একা ফিনোটাইপ তৈরি করতে পারছে না, কিন্তু সি আর পি যখন একসাথে আছে তখন একটা ফিনোটাইপ তৈরি হয়। এম আই ক্লিয়ার? বোঝাতে পেরেছি আমি কি বললাম? এখানেও গল্পটা সেম, যেখানে কি হচ্ছে ক্যাপিটাল সি রয়েছে ক্যাপিটাল পি রয়েছে, আমার একটা প্রিকারসার রয়েছে, প্রিকারসারটার নাম মনে করো এম। এম কি করছিল, এই সি কি বানাচ্ছিল, এ প্রোটিন বানাচ্ছিল, এ প্রোটিন বানানোর জন্য এম কিসে পরিণত হচ্ছিল, এক্স, ঠিক আছে, এই এক্সটা হচ্ছে মনে করো এখন আমাদের রেড কালার। বোঝাতে পেরেছি? ক্যাপিটাল পি কি একটা তৈরি করছিল একটা প্রোটিন, যে প্রোটিনটার নাম হচ্ছে বি। বি কি করতে পারে, বি কি করতে পারে, এক্সকে কিসে রূপান্তরিত করতে পারে, জেডে রূপান্তরিত করতে পারে। এই জেড যদি তৈরি হয় তাহলে তার কালার কি হবে, ইয়েলো হবে। তো ব্যাপারটা হচ্ছে যে এই এক্স কি হচ্ছিল, এক্স বি এর উপস্থিতিতে কিসে পরিণত হয়, জেডে পরিণত হয়। তো এবার যখন কারো জিনোটাইপ কি হচ্ছে ক্যাপিটাল সি স্মল পি কি হচ্ছে, ক্যাপিটাল সি এর উপস্থিতির জন্য এম কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, এক্সে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে তার কালার কি হবে, রেড। কিন্তু যখন এইরকম হচ্ছে স্মল সি ক্যাপিটাল পি তখন তার কালার কি হচ্ছে, কোনো ফিনোটাইপ নেই, হোয়াইট হচ্ছে। কেন হোয়াইট হচ্ছে, তার কারণ হচ্ছে যে ক্যাপিটাল পি যে প্রোটিনটা তৈরি করে বা যে এনজাইমটা তৈরি করে সে এক্সকে কিসে রূপান্তরিত করতে পারে, জেডে। তো ব্যাপারটা হচ্ছে এখানে তো এক্স তৈরিই হয়নি, স্মল সি উপস্থিত আছে, তাইলে এখানে এমটা কোনো দিনের জন্য এক্সে তৈরিই হয়নি, এক্স তৈরিই করতে পারেনি, তাহলে পি কাকে রূপান্তরিত করবে, পি তো এক্সকে যেটা রূপান্তরিত করতে পারে, এক্স তো নেই, তাহলে সেজন্য কালার কি হচ্ছে, হোয়াইট। কিন্তু যখন এরকম সি সি পি পি আসছে, বা মনে করো ক্যাপিটাল সি ক্যাপিটাল পি স্মল পি আসছে, ঠিক আছে, এই রকমের ফিনোটাইপ আসছে যেখানে সি প্লাস পি একসাথে আছে, সেখানে হয়তো কি হচ্ছে, কালারটা কি হচ্ছে, ইয়েলো। এটাকে বলা হয় সাপ্লিমেন্টারি, এটাকে কি বলা হয়, সাপ্লিমেন্টারি জিন ইন্টারাকশন, ঠিক আছে। এখানে একটা জিনের কি রয়েছে, তার ইটসেলফ ইট ক্যান ক্যাপেবল অফ প্রডিউস ফিনোটাইপ অ্যালোন, একটা জিন, ঠিক আছে। ক্যাপিটাল পি ইট ডাজন্ট প্রডিউস এনি কাইন্ড অফ ফিনোটাইপ, বাট হোয়েন ক্যাপিটাল সি অ্যান্ড ক্যাপিটাল পি কি বলবো প্রেজেন্ট টুগেদার, কি বলবো, ক্যাপিটাল সি সাপ্লিমেন্ট দ্য ক্যাপিটাল পি অ্যান্ড প্রডিউস এ ডিফারেন্ট ফিনোটাইপ। এম আই ক্লিয়ার? আমি তোমাদের প্রোটিন লেভেলেও ব্যাখ্যা করে দিলাম, অসুবিধা রয়েছে আর কোথাও? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি হয়ে গেছে। তাহলে এটা গেল জিন ইন্টারাকশন, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু ছোট্ট করে যখন তুমি বললে একটু পলিজেনিক ইনহেরিটেন্সটাও বলে দিই। দেখো পলিজেনিক ইনহেরিটেন্স, পলিজেনিক ইনহেরিটেন্স জিনিসটা কি? পলিজেনিক ইনহেরিটেন্স মনে করো মানুষের যেটা হিউম্যানের স্কিন কালার অনেকে বলে, ঠিক আছে, হিউম্যান স্কিন কালার, হিউম্যানের যেটা স্কিন কালার সেটা নাকি পলিজেনিক ইনহেরিটেন্স। বলছি স্কিন কালারের জন্য কতগুলো জিন দায়ী? তিনটে পেয়ার, তিনটে পেয়ার, বোঝা গেছে? এবং প্রত্যেকের কি রয়েছে, কিউমুলেটিভ এফেক্ট রয়েছে, বোঝা গেছে? প্রত্যেকের কি রয়েছে, কিউমুলেটিভ এফেক্ট রয়েছে। তো এই পলিজেনিক ইনহেরিটেন্স জিনিসটা কি? পলিজেনিক ইনহেরিটেন্স জিনিসটা এটার সাথে জিন ইন্টারাকশনের পার্থক্যটা কোথায় একটু ভালো করে বোঝো। দেখো এই জিন ইন্টারাকশনের আরেকটা জিনিস বড্ড গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এপিস্ট্যাসিস। সেটার নাম কি, এপিস্ট্যাসিস। এই সম্পর্ক আশা করি তোমরা জানো,
তার নাম শুনেছো আশা করি, এপিস্টাইসিস। এপিস্টাইসিস আবার দু রকমের হয়, একটা ডমিন্যান্ট, একটা রিসিসিভ। অনেকে বলে যে না রিসিসিভ এপিস্টাইসিস বলে কিছু ঘটনা হয় না, এটা মানে অনেক এটা কনফ্লিক্ট রয়েছে। ডমিন্যান্ট এপিস্টাইসিস বলে একটা ঘটনা ঘটে, এবং এইটার সংস্থায় অনেক সময় পলিজেনিক ইনহেরিটেন্স একটা ঝামেলা করে বসে, যে ডমিন্যান্ট এপিস্টাইসিস আর পলিজেনিক ইনহেরিটেন্সকে অনেক সময় আমরা একই রকমের ভাবতে শুরু করি। তো পলিজেনিক ইনহেরিটেন্স এবং এপিস্টাইসিসের মধ্যে কি পার্থক্য, এটা আমরা একটু বুঝে নেবো। দেখো, প্রথমে জিন ইন্টারাকশন আমরা বুঝেছি যে এখানে কি রয়েছে, নন অ্যালিলিক পেয়ার কি করেছে, তারা একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে, এবং ইন্টারঅ্যাক্ট করে কি দেখায়, ইন্টারঅ্যাক্ট করে তারা কি করে, ডিফারেন্ট ফিনোটাইপ তৈরি করে। এটা ছিল জিন ইন্টারাকশন, এবং জিন ইন্টারাকশনে একটাই ক্যারেক্টারকে কন্ট্রোল করার জন্য কি বলছিল, দুইয়ের থেকে বেশি পেয়ার অফ অ্যালিল রয়েছে, ঠিক আছে, 2 or more pairs of allele কি বলবে, কন্ট্রোল এ সিঙ্গল ক্যারেক্টার, অ্যান্ড দিস allele interact with each other in different way and produce different type of different kind of phenotype। এটা হয়ে গেল আমার কি, জিন ইন্টারাকশন। আমরা পলিজেনিক ইনহেরিটেন্সে আমরা কি দেখব, যে পলিজেনিক ইনহেরিটেন্সও আমরা মোটামুটি এই ধরনেরই জিনিস দেখব। কি রকমের জিনিস দেখব, যে এখানে দেখব যে একটা সিঙ্গল ক্যারেক্টার কি রয়েছে, এখানে একটা সিঙ্গল যে ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে, এই ক্যারেক্টারটার কি রেখেছে, বিভিন্ন ধরনের ফিনোটাইপ পাবো, ঠিক আছে, এবং এই ক্যারেক্টারটা কি দ্বারা কন্ট্রোলড হবে, মেনি পেয়ার্স অফ জিন, অনেকগুলো জিন পেয়ার দ্বারা কি হবে, এই সিঙ্গেল ক্যারেক্টারটা কন্ট্রোলড হবে। কথাটা বোঝাতে পেরেছি আমি, যে অনেকগুলো ক্যারেক্টার কি করবে, অনেকগুলো জিন কি করবে, এই ক্যারেক্টারটাকে কন্ট্রোল করবে। এই জিনগুলো কোথায় অবস্থিত, বলছি এই জিনগুলো লোকেটেড অন কি বলবো, ডিফারেন্ট ক্রোমোজোম। ডিফারেন্ট ক্রোমোজোম মানে নন হোমোলোগাস ক্রোমোজোমেই আছে, মানে এর গল্পটা হচ্ছে সে কোথায় আছে, একদম জিন ইন্টারাকশনের সাথে একদম ম্যাচ খেয়ে যায়, নন হোমোলোগাস ক্রোমোজোমেই আছে, ঠিক আছে। কিন্তু এদের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এদের বলছে কি রয়েছে, অ্যাডিটিভ ইফেক্ট রয়েছে। কি রয়েছে, অ্যাডিটিভ ইফেক্ট রয়েছে। কি রয়েছে, অ্যাডিটিভ ইফেক্ট রয়েছে। কী রকমের জিনিস আমরা দেখবে, একটু ছোট্ট করে বলি, যে মনে করো এই রকম আছে ক্যাপিটাল এ, ঠিক আছে, সাথে কে রয়েছে, মনে করো এইরকম একটা স্কিন কালারকে নিয়ে বলছে যে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি। এই তিনটা পেয়ার অফ অ্যালিল নাকি তারা সবাই স্কিন কালারকেই কি করে, তারা কন্ট্রোল করে। এ মনে করো আছে 2 নম্বর পেয়ারে আছে, এ মনে করো 5 নম্বর পেয়ারে আছে, আর এই ক্যাপিটাল সি জিনটা মনে করো 17 নম্বর হোমোলোগাস পেয়ারে আছে, থাকুক। এবার বলছে যদি কোথাও এই রকম থাকে যে 2 নম্বর পেয়ারে কি আছে, দুটো ক্যাপিটাল এ আছে, 5 নম্বর পেয়ারে দুটো ক্যাপিটাল বি আছে, 17 নম্বর পেয়ারে দুটো ক্যাপিটাল সি আছে। বোঝাতে পেরেছি? তো বলছে এই 6টা যদি ডমিন্যান্ট অ্যালিল একসাথেই থাকে, কতগুলো, এই 6খানা ডমিন্যান্ট অ্যালিল যদি কারু শরীরে থাকে, তাহলে তার জন্য যে ফিনোটাইপটা পাবো সেটা কিন্তু অ্যাডিটিভ এফেক্ট পাবো। আমি তোমাদের একটু সংখ্যা দিয়ে বোঝাই। মনে করো ক্যাপিটাল এ 5 ml কি তৈরি করতে পারে, মেলানিন তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে, 5 ml মেলানিন তৈরি করতে পারে। তো বলছে ক্যাপিটাল বিও 5 ml মেলানিন তৈরি করবে, ক্যাপিটাল সিও 5 ml মেলানিন তৈরি করবে, ঠিক আছে। তাইলে কারু শরীরে যদি দুটো ক্যাপিটাল এ থাকে তাহলে সেখানে 10 ml মেলানিন তৈরি হবে, যদি দুটো ক্যাপিটাল বি থাকে তাহলে 10 ml মেলানিন তৈরি হবে, দুটো ক্যাপিটাল সি থাকে তাহলে 10 ml মেলানিন তৈরি হবে, মানে টোটাল কত ml মেলানিন তৈরি হবে, 30 ml মেলানিন তৈরি হবে। আমার কথাটা বোঝাতে পেরেছি? এবং বলছে কারো যদি শরীরে মনে করো কেমন থাকে, জিনোটাইপটা ক্যাপিটাল এ, তারপরে কি আছে স্মল বি স্মল এ, তারপরে কি আছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি। তাহলে দেখো ক্যাপিটাল এ 5 ml করলো, ঠিক আছে, স্মল এ কিন্তু কোনোই তৈরি করতে পারে না। ক্যাপিটাল বি দুটো আছে, মানে এদের দুজনে মিলে কত করলো, 10 ml করলো। ক্যাপিটাল সি আছে কত, দুটো আছে, মানে দুজনে মিলে 10 ml করলো। টোটাল কত ml মেলানিন তৈরি হলো, 25 ml মেলানিন তৈরি হলো। এখানে যে প্রত্যেকটা আমরা অ্যালিল পাবো তাদের যে এফেক্টটা কি রয়েছে, সেম ইফেক্ট রয়েছে, সেম ইফেক্ট রয়েছে। মানে ক্যাপিটাল এ যেটা পারে ক্যাপিটাল বিও সেটা পারে, ক্যাপিটাল সিও সেটা পারে, কিন্তু ক্যাপিটাল বি ক্যাপিটাল সি দে আর নন হোমোলোগাস জিন পেয়ার।
তারা আলাদা আলাদা ক্রোমোজোমে আছে, কিন্তু তারা যখন একসাথে থাকে তাদের একটা অ্যাডিটিভ ইফেক্ট দেখতে পাওয়া যায়। মানে এই অ্যাডিটিভ ইফেক্টকে আমরা একটু ভালো ভাষায় যদি বলি তাকে আমরা কি বলবো, কিউমুলেটিভ ইফেক্ট দেখা যায়। কি দেখা যায়? কিউমুলেটিভ ইফেক্ট দেখা যায়। কিউমুলেটিভ ইফেক্ট মানে কি, যে একটার সাথে আরেকটা যোগ হবে। মনে করো কারো ক্ষেত্রে মনে করো 4টা ডমিন্যান্ট জিন আছে, মনে করো ক্যাপিটাল এ আছে, স্মল এ আছে, ক্যাপিটাল বি আছে, কি আছে, স্মল বি আছে, ঠিক আছে, আর ক্যাপিটাল সি আছে, স্মল সি আছে। এখানে কতগুলো ডমিন্যান্ট জিন আছে গো? 3টে আছে। তাহলে 3টা ডমিন্যান্ট জিন কত করবে? এটা 5 ml, এটা 5 ml, এটা 5 ml, মানে ওই মানুষটার শরীরে 15 ml কি তৈরি হবে? মেলানিন তৈরি হবে। এবং তার জন্য স্কিন কালারটা কি হবে? একটু ফেয়ার হবে। যার 30 ml মেলানিন তৈরি হয়েছে সে কালো ভূত হবে, ঠিক আছে। যার 25 ml সে তার থেকে একটু কম হবে, যার 15 ml সে তার থেকে আর একটু কম কালো হবে। ওই ফেয়ার অ্যান্ড লাভলি স্ট্রিপটা দেখেছো না? ফেয়ার অ্যান্ড লাভলির পেছনে একটা দেখবে স্ট্রিপ দিয়ে যায় ডার্কার থেকে হোয়াইটার, দেখবে কতগুলো শেড থাকে। তো সেই রকম ওই যে শেডগুলো কেন কন্ট্রোল, কে কন্ট্রোল করে? বলছে এক গাদা জিন আছে, সেই জিনগুলো ওই শেডগুলোকে কন্ট্রোল করে। এবং প্রত্যেকটা জিনের সেম অ্যাডিটিভ এফেক্ট আছে, প্রত্যেকটা জিনের একই এফেক্ট আছে। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি আলাদা আলাদা অ্যালিল, কিন্তু দুজনেরই ক্ষমতা একই। এবং তারা যখন দুজনে একসাথে থাকে তখন তাদের ক্ষমতাটা কি করে দিই? আমি যোগ করে দিই। এ আর বি দুজনের সেম ক্ষমতা, দুজনে একসাথে আছে, তাহলে তুমি দুজনকে যোগ করে দাও। তাহলে আমরা কীরকম করে গুনি? এখানে 6টা ডমিন্যান্ট অ্যালিল আছে, দেখো এখানে যদি কারো জিনোটাইপ এইরকম ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, 6টা ডমিন্যান্ট অ্যালিল, তার মানে কত ml তৈরি হবে? 30 ml মেলানিন তৈরি হবে। যদি কারো 5টা ডমিন্যান্ট জিন থাকে 25 ml মেলানিন তৈরি হবে। তো এটাকে বলা হয় অ্যাডিটিভ এফেক্ট বা কিউমুলেটিভ এফেক্ট দেখায়। বোঝা গেছে? প্রত্যেকটা জিন আলাদা আলাদা হোমোলোগাস পেয়ারে আছে, কিন্তু প্রত্যেকটা জিনের ইফেক্ট সেম। এবার একটি সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলবো, যে আমরা যখন জিন ইন্টারাকশন পড়ি, তখন যখন আমরা এপিস্ট্যাসিস পড়ি, সেখানে একটা গল্প পড়ি, যে কি নন অ্যালিলিক ডমিনেন্সের গল্প পড়ি। একটা কি পড়বো? নন অ্যালিলিক ডমিনেন্স, ঠিক আছে। একটু বললে তো বলেই দিচ্ছি, নন অ্যালিলিক ডমিনেন্স জিনিসটা কি। আমরা শিখবো কি, যে এই এপিস্ট্যাসিসের জিন ইন্টারাকশনে আসছি, যে মনে করো কি রয়েছে এখানে, একটা কি রয়েছে, অ্যালিল রয়েছে ক্যাপিটাল সি। আর আমি এরকম করে ক্রোমোজোমে আঁকছি না, ঠিক আছে, আমি এরকম আঁকছি না, সুবিধা হবে তোমাদের, বুঝতে পারছো, তোমরা বড় হয়ে গেছো। ক্যাপিটাল সি এর একটা রিসিসিভ কাউন্টার মনে করো স্মল সি, ঠিক আছে। আর এখানে কি আছে? ক্যাপিটাল পি এর রিসিসিভ কাউন্টার পার্ট স্মল পি। তো এই ক্যাপিটাল সি বা স্মল সি এরা নাকি মনে করো ধরে নাও 2 নম্বর ক্রোমোজোমে আছে, ক্যাপিটাল পি স্মল পি এরা ধরে নাও 15 নম্বর ক্রোমোজোমে আছে, আলাদা আলাদা ক্রোমোজোমে আছে। আমি তোমাদেরকে শিখালাম যে ক্যাপিটাল পি যখন একা থাকে তখন একটা কালার হয়, ক্যাপিটাল সি যখন একা থাকে তখন একটা কালার হয়। আবার এমনও হয় যে দুজনে কেউ কোনো কালার তৈরি করতে পারলো না, কোনো ফিনোটাইপ তৈরি করতে পারলো না, যখন তারা একসাথে থাকলো তখন একটা ফিনোটাইপ তৈরি হলো। এরকম ঘটনা তো আমরা হামেশাই দেখছি। কিন্তু এমন ঘটনা কি কোথাও দেখেছো যে ক্যাপিটাল সি ক্যাপিটাল পি এর উপর ডমিনেন্ট? ক্যাপিটাল সি ক্যাপিটাল পি এর ওপর ডমিনেন্ট, মানে বলছে এখানে কীরকম হয়, ক্যাপিটাল সি একটা ফিনোটাইপ তৈরি করে, মনে করো কি কালারের তৈরি করে বাবা? রেড কালার তৈরি করে, গল্প, হ্যাঁ। ক্যাপিটাল পিও বলছে একটা ফিনোটাইপ তৈরি করে, সে মনে করো কি তৈরি করে? ইয়েলো কালার তৈরি করে। কিন্তু বলছে ক্যাপিটাল সি আর ক্যাপিটাল পি যখন একসাথে থাকে না, বলছে ক্যাপিটাল সি নাকি ক্যাপিটাল পি এর ওপর ডমিনেন্ট, ঠিক আছে। ক্যাপিটাল সি ক্যাপিটাল পি এর ওপর ডমিনেন্ট, এবং এর জন্য ফিনোটাইপ কি তৈরি হয়? ক্যাপিটাল সি এর যেটা ফিনোটাইপ সেটাই তৈরি হবে, নাকি রেড তৈরি হয়। বোঝাতে পেরেছি? তাইলে বলছে এখানে ক্যাপিটাল সি প্রথম কথা এ স্মল সি এর ওপর ডমিনেন্ট, এটা তো আমরা খুব ভালোভাবে জানি, এটা তো বটে। ক্যাপিটাল পি স্মল পি এর ওপর ডমিনেন্ট, এটা তো আমরা ভালো করেও জানি। কিন্তু বলছে এখানে আরেকটা ঘটনা দেখা যায়, যে ক্যাপিটাল সি কার উপর ডমিনেন্ট? ক্যাপিটাল পি এর ওপরও ডমিনেন্ট। মানে এই ঘটনাটাকে আমরা কি বলি? নন অ্যালিলিক ডমিন্যান্সি। মেন্ডেল যে ডমিন্যান্সের কথা বলে গেছিল, যে ক্যাপিটাল টি স্মল টি এর উপর ডমিনেন্ট, এখানে আমরা অ্যালিলিক ডমিন্যান্সের গল্প পাই। কি পাই? মেন্ডেল যেটা বলে গেছিল সেখানে কি আর গল্প পাই? অ্যালিলিক ডমিন্যান্সের গল্প পাই। কিন্তু আমরা এক ধরনের জিন ইন্টারাকশন দেখব যার নাম হচ্ছে এপিস্ট্যাসিস, সেখানে আমরা কি দেখতে পাই? নন অ্যালিলিক ডমিন্যান্স দেখতে পাই, যে ক্যাপিটাল সি আর ক্যাপিটাল পি দুজনে নন অ্যালিলিক জিন, মানে ক্যাপিটাল সি 2 নম্বর
নম্বর ক্রোমোজোমে পেয়ারে আছে, তো ক্যাপিটাল পি 15 নম্বর ক্রোমোজোম পেয়ারে আছে। অদ্ভুতভাবে ক্যাপিটাল সি কার উপর ডমিনেন্ট, ক্যাপিটাল পি এর উপর ডমিনেন্ট। এই ঘটনাটাকে নন অ্যালিলিক ডমিনেন্সি বলে। এই সেম ঘটনা, সেম ধরনের ঘটনা যখন আমরা পলিজেনিক ইনহেরিটেন্স পড়ি, তখনও আমরা দেখি যে ক্যাপিটাল এ মনে করো কত নম্বর ক্রোমোজোমে আছে, আমি লিখলাম না একটু আগে, আচ্ছা এখানে যে ক্যাপিটাল এ 2 নম্বর ক্রোমোজোমে আছে, বি গুলো 5 নম্বর ক্রোমোজোমে আছে, সি 17 নম্বর ক্রোমোজোমে আছে। আমরা কিন্তু কোনোদিনও এটা পড়বো না যে ক্যাপিটাল এ বি এর উপর ডমিনেন্ট বা ক্যাপিটাল বি সি এর উপর ডমিনেন্ট, এই ধরনের কোনো গল্প পড়বো না। আমরা শিখবো যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি তিনজনেরই কি রয়েছে, সেম ইফেক্ট রয়েছে, এবং হোয়েন দে প্রেজেন্ট টুগেদার দে প্রডিউস এ কিউমুলেটিভ কি বলবো বা অ্যাডিটিভ এফেক্ট শো করে। তারা যোগফল, তাদের যে ফিনোটাইপটা হয়, তা এই 3টা ডমিন্যান্ট জিন, 4টা ডমিন্যান্ট জিন যদি একসাথে থাকে, তাদের যোগফলটা তার ফিনোটাইপটাকে নির্বাচন করে, মানে ডিটারমিন করে। বোঝাতে পেরেছি? এদের মধ্যে কোনো ডমিনেন্স দেখা যায় না, এদের মধ্যে কোনো ডমিনেন্স দেখা যায় না। কোন ডমিনেন্স দেখা যায় না? নন অ্যালিলিক ডমিনেন্স দেখা যায় না। ঠিক আছে? অ্যালিলিক ডমিনেন্স দেখা যায়, মানে ক্যাপিটাল এ স্মল এর উপর বাবা ডমিনেন্ট, ঠিক আছে? ক্যাপিটাল বি স্মল বি এর উপর ডমিনেন্ট, ঠিক আছে? ক্যাপিটাল সি স্মল সি এর উপর ডমিনেন্ট। সেই ডমিনেন্সিটা আছে, মেন্ডেল যে ডমিনেন্সি ব্যাখ্যা করে গেছিল, সেই ডমিনেন্সিটা আছে। কিন্তু নন অ্যালিলিক ডমিনেন্সি আমরা কোথায় পাবো? জিন ইন্টারাকশনের এপিস্টেসিসে আমরা নন অ্যালিলিক ডমিনেন্সি পাবো। সেই ডমিনেন্সি কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্স শো করে না। আমার কথাটা, প্রত্যেকটা কথা বোঝা গেল? আমি যা যা বললাম বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। হুম, বোঝা গেছে তো আমি কি কি বললাম? হ্যাঁ স্যার। ঠিক তো? আচ্ছা, লাস্ট একটা কথা বলবো যে মেন্ডেল যে ক্যারেক্টার্সগুলোর কথা বলে গেছিলেন, সেই যে ক্যারেক্টারের যে ট্রেডগুলো রয়েছে, আমি এই কথাটা বারবার উচ্চারণ করি, সেই ট্রেডগুলো ছিল কি? অল্টারনেটিভ ট্রেড। সেই ট্রেডগুলো কী ছিল বাবা? অল্টারনেটিভ ট্রেডস ছিল। অল্টারনেটিভ ট্রেডস মানে কি? যে একটা যদি সাদা হয় তো তার একটা বিপরীত ধর্মী মানে কালো হবে, ঠিক আছে? তার সাথে কোনো মিল না। একজন যদি ফর্সা হয় তো আরেকজন কী হবে? কালো ভূত হবে। তো ব্যাপারটা হচ্ছে এই ধরনের ট্রেটের কথা মেন্ডেল বলে গেছিলেন। কিন্তু আমরা যখন পলিজেনিক ইনহেরিটেন্স পড়বো না, পলিজেনিক ইনহেরিটেন্সের যে ট্রেডগুলো, সেই ট্রেডগুলো কিন্তু খুব কাছাকাছি ট্রেড। মানে একটা হচ্ছে লাল, তো আরেকটা হচ্ছে একটু হালকা লাল, তারটা আরেকটু হালকা লাল, বা তার উপরের দিকে যায় যদি একটু গাঢ় লাল। তো লালেরই আমরা 5 রকমের শেড পাবো। কথাটা বোঝা গেছে তো? একটা কথা বলা হয় যে পলিজেনিক ইনহেরিটেন্স যখন আমরা পড়ি, যে হিউম্যান স্কিন কালার পড়ি, তো সেখানে যে কালারগুলো পাই, সেই কালারগুলো যে ফিনোটাইপগুলো, অ্যাকচুয়ালি কালার তো বলবো না এখানে, যে ফিনোটাইপগুলো পাই, দে আর ভেরি মাচ কি বলবো, তার তার কালারগুলো হচ্ছে খুব কাছাকাছি কালার। তো আমরা একটা ছোট্ট কথা দিয়ে বলি যে যে ফিনোটাইপগুলো পাই না, সে ফিনোটাইপগুলো কী ধরনের ফিনোটাইপ বলো তো? সেই ফিনোটাইপগুলোকে যদি ম্যাথামেটিক্যালি আমরা প্রকাশ করি, তাহলে আমরা একটা কন্টিনিউয়াস ডেটা পাই। কি পাই? কন্টিনিউয়াস ডেটা পাই। আমি তোমাকে এক্ষুনি বোঝাচ্ছি কন্টিনিউয়াস ডেটাটার মানে কি। আমরা কন্টিনিউয়াস ডেটা পাই। কিন্তু মেন্ডেলের যখন ফিনোটাইপগুলোকে আমরা এক্সপ্রেস করি, তখন আমরা কি পাই? একটা ডিসক্রিট ডেটা পাই। কি পাই? একটা ডিসক্রিট ডেটা পাই। দেখো, আমি পড়ানোর সময় তোমাদের একটা কথা উচ্চারণ করে গেছিলাম। আমি ইচ্ছা করে এই জিনিসগুলো আগে থেকে সেট করে রাখি। এটা তো তোমাদেরকে আমি ফার্স্ট পড়াচ্ছি। হ্যাঁ, যদি ধরে পড়াতাম তো আমি মেন্ডেলের এই যে টল, আমি তোমাদের বলে গেছিলাম টলটা কত মিটারের ছিল? 10 মিটারের। আর যেটা কি ছিল? ডোয়ার্ফ, এটা কত মিটারের ছিল গো? 5 মিটারের। ঠিক তো? তাহলে এই 10 আর 5-এর মধ্যে পার্থক্যটা কত? প্রায় 5-এর পার্থক্য। আমি যদি গ্রাফিক্যালি একে প্লট করি, তাহলে এখানে আসবে 10, তো এখানে আসবে কত? 5। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে গো। এই পার্থক্যটাকে ডিসক্রিট ডেটা বলে, মানে ছাড়া ছাড়া ডেটা। 5, 5-এর পরে 10, 10-এর পরে 15, 15-এর পরে হয়তো 20। তো এই যে গ্যাপটা রয়েছে, 15-এর পর 16, 17, 18, 19 নেই, তারপরে কততে আছে? 20। এটাকে ডিসক্রিট ডেটা বলে। কন্টিনিউয়াস ডেটা কি? যদি আমরা আমরা কি করি? পলিজেনিক ইনহেরিটেন্স পড়ি, এবং পলিজেনিক ইনহেরিটেন্স যদি কারো হাইটকে কন্ট্রোল করে, তাহলে কি করবে? যার ক্ষেত্রে 6টা ডমিনেন্ট জিন থাকবে, তার হাইট হয়তো হবে কত মিটার? 10 মিটার। যার কাছে 5টা ডমিনেন্ট জিন থাকবে, তার হাইট হয়তো হবে কত? 9.9 মিটার। যার কাছে হয়তো কতগুলো ডমিনেন্ট জিন থাকবে? 4টা ডমিনেন্ট জিন থাকবে, তার উচ্চতা কত হবে? 9.8 মিটার। তার কাছে হয়তো
তিনটা ডমিন্যান্ট জিন থাকবে তার উচ্চতা হবে 9.7 মিটার, যার কাছে দুটো ডমিন্যান্ট জিন থাকবে তার উচ্চতা হবে 9.6 মিটার, যার কাছে একটা ডমিন্যান্ট জিন থাকবে যার ডমিন্যান্ট হবে 9.5 মিটার, যার কাছে জিরো ডমিন্যান্ট জিন থাকবে তখন তার উচ্চতা কত হবে 9.4 মিটার। দেখো এই ডেটাটা কন্টিনিউয়াস ডেটা, 9.4, 9.5, 9.6, 9.7, 9.8, 9.9, 10। তো এটাকে আমরা কি বলবো, কন্টিনিউয়াস ডেটা। দেখো ফেয়ার অ্যান্ড লাভলি যখন তোমরা ওই যে ফেয়ার অ্যান্ড লাভলিতে একটা সাদা রঙের একটা এরকম দেয় না, কার্ড দেয় না, যেখানে কালো থেকে সাদা করা থাকে, তোমরা বুঝতে পারো না, দেখবে যে একটা কালারের পর একটা কালার নিজে পরপর পরপর ট্রানজিট করে গেছে। এমনকি থাকে যে একদিকটা এরকম শুধু কালো, একদিকটা পুরো কালো, আর তারপরে পুরোটা সাদা। এটা হচ্ছে অল্টারনেটিভ, মানে বিপরীত ধর্মী ডিসক্রিট ডেটা। কিন্তু আমরা কি দেখি ফেয়ার অ্যান্ড লাভলি, যে কালারটা আস্তে 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 কালো থেকে সাদা হয়ে গেল, ঠিক আছে, পরপর 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 করে সুন্দর পরপর সাদা হয়ে গেল। ডেটাটা কি পরপর পরপর চলছে। তো আমরা এইরকম কোনো ম্যাথমেটিক্যালি যদি আমরা কোনো গ্রাফিক্যালি কোনো জিনিসকে প্লট করি, তাহলে আমরা কি পাই, কি বলো তো, কন্টিনিউয়াস ডেটা পাই। কোনখানে? পলিজেনিক ইনহেরিটেন্সের যে ফিনোটাইপগুলো হয় সেগুলো কন্টিনিউয়াস ডেটাতে থাকে, মানে কন্টিনিউয়াস ফর্মে থাকে। আর যদি আমরা মেন্ডেলের ডেটাটাকে ফেলি তাহলে সেক্ষেত্রে আমরা ডিসক্রিট ডেটা পাই। কারণ মেন্ডেল বাবা প্রথমে বলে দিয়ে চলে গেছিলো, এটা আমাদেরকে পরবর্তীকালে বার করতে হয়নি। যে মেন্ডেল বলেই গেছিলো যে আমার যে ক্যারেক্টারগুলো আছে তাদের কি রয়েছে, অল্টারনেটিভ ট্রেটস রয়েছে। কি রয়েছে? অল্টারনেটিভ ট্রেটস রয়েছে। আমার কথাটা বোঝাতে পেরেছি আমি? বোঝাতে পেরেছি? তো এইগুলো ছিল পলিজেনিক ইনহেরিটেন্সের সাথে মেন্ডেলের একটু পার্থক্য। বোঝা গেছে? আচ্ছা, ডেভিয়েশন তোমরা নিশ্চয়ই আশা করি পারবে। মনে করো ওই যে যেটা আমরা সন্ধ্যামণি বলি, পারবে তো এটা? যে ওখানে কি হয়, যে ওখানে যে এই যে বারবার বলছিলাম যে ক্যারেক্টারের যে ব্লেন্ডিং, যে মেন্ডেল বলে গেছিলো যে ক্যাপিটাল টি আর স্মল টি মানে লম্বা এবং বেটে পাশাপাশি ছিল, তারা একবারের জন্য মিশে যায়নি। ঠিক আছে, মিশে গেলে তাদেরকে একটুতে আলাদা করা যেত না। ঠিক আছে, তারা সাইড বাই সাইড ছিল। ওই মেন্ডেলের যেটা আমরা দেখব, যেটা সন্ধ্যা মালতী, মানে যেটা হচ্ছে কি বলতো মিরাবিলিস জলাপা 4 o'clock প্ল্যান্ট, সেখানে কি হয়েছিল, ওই F1 জেনারেশনে ওই ট্রেড দুটো মিশে গেছিলো, ব্লেন্ডিং হয়েছিল। বোঝাতে পেরেছি? ঠিক তো? এই জিনিসগুলো জানো তো? এই বেসিক কনসেপ্টগুলো আছে তো? না বলবো? বলো, যদি না আছে তো আমি বলে দেবো। না স্যার, ওটা জানি। হুম। আচ্ছা, বলতে পারবে এমন একটা ক্রস যেখানে জিনোটাইপিক রেশিও আর ফিনোটাইপিক রেশিও সেম হয়? ইনকমপ্লিট ডমিনেন্স, কোডমিনেন্স, কোডমিনেন্স? না ইনকমপ্লিট কমপ্লিট ডমিনেন্স, ডমিনেন্সটাই হবে স্যার। আচ্ছা, ইনকমপ্লিট ডমিনেন্স। 1:2:1। 1:2:1। ঠিক আছে। লিথাল জিন সম্পর্কে জানো? লিথাল জিন সম্পর্কে জানো? ওই যে জিনটা ধ্বংস, এটা বলো। স্যার বলছি স্যার, নন মেন্ডেলিয়ান জেনেটিক্স হুম। কোনগুলো? নন এই- মেন্ডেলিয়ান জেনেটিক্স এরকম হ্যাঁ, শব্দ হ্যাঁ, নেই, হ্যাঁ। তবে ঠিক আছে, তুমি যেটা বলতে চাইলে আমি তোমার ভাষাটা বুঝে বলছি। যে এই যে মেন্ডেলের যেগুলো ডেভিয়েশন, ঠিক আছে, যেমন কোডমিনেন্স, যেটাকে মাল্টিপল অ্যালিল হিসেবে আমরা ব্যাখ্যা করি, সেখানে মেন্ডেল যেটা বলে গেছিলো যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য দুটো করে অ্যালিল থাকবে, এবং বলা ভালো প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য দুটো করে ট্রেট থাকবে, তাই তো? আমরা মাল্টিপল অ্যালিল বা কোডমিনেন্সে কি ব্যতিক্রম পাই? আমরা ব্যতিক্রম পাই আগে প্রথমে দুটো কনসেপ্ট, ঠিক আছে। মাল্টিপল অ্যালিল হচ্ছে একটা অ্যাপ্রোচ, কোডমিনেন্স হচ্ছে আরেকটা অ্যাপ্রোচ। মাল্টিপল অ্যালিল মেন্ডেল বলে গেছিলো যে একটা জিনের দুটো অ্যালিল থাকবে, ঠিক আছে। কোডমিনেন্সে পাই যে একটা জিনের কিন্তু দুইয়ের থেকে বেশি অ্যালিল আছে, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমার কোডমিনেন্স, এই মাল্টিপল অ্যালিলের অ্যাপ্রোচ। আর কোডমিনেন্সের কথা কি বলে গেছিলো? মেন্ডেল বলে গেছিলো F1-এ আমরা কি পাবো, একটাই কি পাবো, ট্রেট পাবো, যে ট্রেটটা হচ্ছে ডমিনেন্ট। আরেকটা ট্রেট কি পাবো আমরা, প্রকাশিতই হবে না, সেটা রিসিসিভ হিসেবে থাকবে, ঠিক আছে। যেটা প্রকাশিত হবে না সেটা রিসিসিভ। কিন্তু আমরা কোডমিনেন্সের ক্ষেত্রে কি পাই, দুটো ট্রেট একসাথে প্রকাশিত হয়েছে, ঠিক আছে, দুটো ট্রেট একসাথে প্রকাশিত। দিস ইজ কন্ডিশন অফ কোডমিনেন্স। মেন্ডেল কিন্তু এটা বলে যায়নি, এটা হচ্ছে মেন্ডেলের সাথে ডেভিয়েশন, ঠিক আছে। ব্লেন্ডিং ইনহেরিটেন্স বা যেটাকে তোমরা ইনকমপ্লিট ডমিনেন্স বলছো, সেখানেও কিন্তু একই গল্প। মেন্ডেল বলে গেছিলো F1-এ কি হবে, একটাই কি আসবে তোমার মানে ট্রেট আসবে, এবং সেই ট্রেটটা প্যারেন্টাল ট্রেট হবে। আমরা কি পেলাম,
এই ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে F1-এ কি হলো, যে দুটো ট্রেড ছিল তারা মিক্স হয়ে গেল, লাল আর সাদা মিক্স হয়ে কি হয়ে গেল, পিঙ্ক হয়ে গেল। মানে আমার গল্পে যেটা কি ছিল, একটা ছিল 10 মিটার, একটা ছিল কত মিটার, 5 মিটার। তারা যুক্ত হয়ে মেন্ডেলের গল্পে কত এসছিল, 10 মিটারই এসছিল, কিন্তু এখানে সন্ধ্যা মালতীর ক্ষেত্রে মানে মিরাবিলিস জলাপার ক্ষেত্রে কত এসছিল, দুটাকে যোগ করে ভাগ করে দাও, মানে কত হচ্ছে 15/2, মানে 7.5 মিটার। এখানে কি হয়েছিল, ব্লেন্ডিং হয়েছিল। এখানে কি হয়েছিল, ব্লেন্ডিং হয়েছিল। মেন্ডেলেরটাই কিন্তু ব্লেন্ডিং হয়নি। মেন্ডেলের ক্ষেত্রে ডমিনেন্ট ছিল। কে ডমিনেন্ট ছিল, ক্যাপিটাল টিটা কার উপর ডমিনেন্ট ছিল, স্মল টি এর উপর কমপ্লিটলি ডমিনেন্ট ছিল। এইখানে কি হয়েছিল, এখানে যে এখানে 7.5 মিটার যে এখানে এসছে, এখানে কিন্তু যে যে ডমিনেন্ট অ্যালিলটা মনে করো আর, রিসিসিভ অ্যালিলটা মনে করো স্মল আর, কমপ্লিটলি ডমিনেন্ট নয়। ঠিক আছে, এই আরটাও তার কিছুটা নেচার মানে প্রকাশ করেছে, সেই জন্য দুজনে মিলেমিশে কি তৈরি করেছে, এই 7.5 মিটার বা ব্লেন্ডিং দেখিয়েছে। এটা ছিল মেন্ডেলের ডেভিয়েশন। তোমাকে অনেক সময় জিজ্ঞাসা করেন, এটা খুব ভালো প্রশ্ন, যে বাচ্চা বলো তো ইনকমপ্লিট ডমিনেন্স তো আমরা পড়েছি, মেন্ডেলের থেকে কোন জায়গাটা ডেভিয়েট করে গেল বলো তো, মেন্ডেল কি বলে গেছিলো ইনকমপ্লিট ডমিনেন্সে কি হয়নি, ঠিক আছে, বা কোডমিনেন্সে মেন্ডেল কি বলে গেছিলো, কোডমিনেন্সে কি হয়নি, মেন্ডেলের যে ডেভিয়েশনের মধ্যে পড়ি, কি ডেভিয়েশনটা কি, গন্ডগোলটা কি সেটা বলো। ঠিক আছে, এরকম প্রশ্ন অনেক সময় জিজ্ঞাসা করে থাকেন। ঠিক আছে, সাথে প্লিওট্রপিও পড়ে রাখবে। প্লিওট্রপিটা হচ্ছে একটা সিঙ্গেল জিন, when a single gene control more than one character। এতক্ষণ আমরা একটা পড়ে এসেছিলাম যে একটা ক্যারেক্টারকে অনেকগুলো জিন কন্ট্রোল করছে, সেটা আমরা পড়ে এলাম, জিন ইন্টারাকশন পড়ে এলাম, পলিজেনিক ইনহেরিটেন্স পড়ে এলাম। প্লিওট্রপিটা ঠিক তার উল্টো, যে একটা জিন একের থেকে বেশি ক্যারেক্টারকে কি করছে, সে কন্ট্রোল করছে। ঠিক আছে, তো প্লিওট্রফির মধ্যে তোমরা ফিনাইল কিটোনিউরিয়াকে উদাহরণ রাখবে, বা তোমরা সিকল সেল অ্যানিমিয়াকে এক্সাম্পল হিসেবে দেবে। বোঝা গেছে? আচ্ছা বলো, আর কি প্রশ্ন আছে? লেথাল জিন বলছিলেন হ্যাঁ, আপনি। লিথাল জিন হচ্ছে মনে করো এলি ক্যানট, বড় সুন্দর, হ্যাঁ, 1903 সালে এলি ক্যানট। ঠিক আছে, তিনি কি করেছিলেন, মাইসের কালার ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলেন। মাইসের বডি কালার ইনহেরিটেন্স, হ্যাঁ, মাইসের বডি কালার ইনহেরিটেন্স। তো বলছিল দুটো অ্যালিল আছে, একটা ক্যাপিটাল ওয়াই, একটা হচ্ছে স্মল ওয়াই। ক্যাপিটাল ওয়াই এর জন্য কি হয়, ইয়েলো কালার হয়, আর স্মল ওয়াই এর জন্য কি হয়, অ্যালবিনো হয়। ঠিক আছে, মানে কোনো কোনো কালার তৈরি হয় না। তো বলছিল কি, যে মনে করো একটা মাইসকে যদি এইরকম ফর্মে আমরা কি করি, আমরা যদি ক্রস করাই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তো তারা কি তৈরি করবে, এ ক্যাপিটাল ওয়াইওয়ালা গ্যামেট তৈরি করবে, স্মল ওয়াইওয়ালা গ্যামেট তৈরি করবে, এও ক্যাপিটাল ওয়াইওয়ালা গ্যামেট তৈরি করবে, স্মল ওয়াইওয়ালা গ্যামেট তৈরি করবে। তো এদেরকে যদি আমরা চেকার বোর্ডে, মানে এদেরকে যদি আমরা ক্রসটা করাই, একটা মেল ধরে নাও, একটা ফিমেল ধরে নাও, এরকম করে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে এখানে কি আসছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল ওয়াই স্মল ওয়াই। তো আমরা দেখতে পাবো যে এই যে যেটা ক্যাপিটাল ওয়াই, এটা নাকি মারা যাচ্ছে, এ নাকি কি হয়ে যাচ্ছে, বেঁচেই থাকছে না। ওরা প্রথমবারের জন্য লক্ষ্য করেছিল কি, পরে বলছি আমি, ওরা দেখছে ক্যাপিটাল ওয়াই এটা মারা যাচ্ছে, বাকিগুলো সব নাকি বেঁচে আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইগুলো কি হবে, দুটো ইয়েলো পাবো, কত পাবো, দুটো ইয়েলো পাবো, আর একটা কি পাবো, হোয়াইট পাবো। তাহলে এখানেও মোটামুটি যেটা তোমরা বলছিলে যে জিনোটাইপিক রেশিও আর ফিনোটাইপিক রেশিও মোর অর লেস সেম। ঠিক আছে, যে এখানে 2:1 পাবো, কত পাবো, মেন্ডেল তো বলে গেছিলেন যে 3:1 তুমি কি পাবে, ফিনোটাইপিক রেশিও পাবে, কিন্তু এখানে ফিনোটাইপিক রেশিওটা কত পাবো, 2:1। দিস ইজ ডেভিয়েশন। কেন এই ঘটনাটা ঘটলো? ঠিক আছে, তার আগে লক্ষ্য করেছিলেন যে হোমোজাইগাস ডমিনেন্ট, কথাগুলো শুনবে, যে ডমিনেন্ট হোমোজাইগাস এই ফর্মে নাকি কোনো মাইসকে পাওয়াই যাচ্ছিল না। কেন পাওয়া যাচ্ছিল না, তার কারণ হচ্ছে কি বলতো, যে ক্যাপিটাল ওয়াই বলছে এটা ডমিন্যান্ট অ্যালিল, কিন্তু এই ডমিন্যান্ট অ্যালিলের সাথে বলছে রিসিসিভ ফর্মে কি ছিল, লিথালিটি ছিল। লিথাল মানে হচ্ছে মরে যাওয়া। ঠিক আছে, রিসিসিভ ফর্মে কি ছিল, লিথালিটি ছিল। ঠিক আছে, এই ক্যাপিটাল ওয়াই কি, ইট ইজ ডমিন্যান্ট ফর, কি বলবো, বডি কালারের জন্য ডমিন্যান্ট অ্যালিল। ঠিক আছে, কিন্তু ওয়াইয়ে কি ছিল, ওয়াইটা লিথাল জিন ছিল, কি ছিল, লিথাল জিন ছিল, কিন্তু লিথালিটিটা ছিল রিসেসিভ। কি ছিল, লিথালিটিটা ছিল কি,
রিসিসিভ। তাহলে একটাই জিন যে বডি কালারকে কন্ট্রোল করছে এবং সাথে সাথে ওই জিনটাতেই কি রয়েছে, রিসিসিভ ফর্মে লিথালিটি রয়েছে। তাই ক্যাপিটাল ওয়াই যেখানে থাকছে, লিথালিটি যেহেতু রিসিসিভ, মানে তাই লিথালিটিটা কি ফর্মে চলে আসছে, হোমোজাইগাসে চলে আসছে এবং এটা কি হয়ে যাচ্ছে, ডাইজ, এটা কি হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। সেই জন্য আমরা কি পাচ্ছিলাম না, ডমিনেন্ট হোমোজাইগাস ফর্মে কোনো মাইসকে পাচ্ছিলাম না। তারা জন্মানোর সাথে সাথে একটু ইরাটিক মুভমেন্ট করতো, এধার ওধার ঘুরতো এবং মারা যেত। ঠিক আছে, তো ডিউ টু লিথাল জিন, ক্যাপিটাল ওয়াই ইট ইজ ডমিনেন্ট ফর বডি কালার, বাট ইট ইজ অলসো এ লিথাল জিন। ক্যাপিটাল ওয়াইটা লিথাল জিন ছিল এবং লিথালিটিটা রিসিসিভ। তাই এদের ক্রস করলে আমরা কি পাবো, 2:1 আমরা কি পাবো, তার ফিনোটাইপিক রেশিও অ্যাজ ওয়েল এজ জিনোটাইপিক রেশিও। ইয়েলোটা কি পাবো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই পাবো, হোয়াইটটা কি হিসেবে পাবো, স্মল ওয়াই পাবো। বোঝা গেছে? তাহলে এটাও এখানে জিনোটাইপিক আর ফিনোটাইপিক রেশিও সেম। বোঝা গেছে? কেউ একজন বললে তারপরে আটকে গেলে, আমি একবার মানে বলাতেই তোমরা পট করে ঘুরিয়ে নিলে, না ব্লেন্ডিং ইনহেরিটেন্স বললে, হ্যাঁ এক্ষেত্রেও সেম। বোঝাতে পেরেছি? তাহলে এটা হচ্ছে মেন্ডেলের ডেভিয়েশন, যেখানে রেশিওটা আসার কথা ছিল 3:1, সেখানে রেশিওটা এসছে 2:1। দিস ইজ ডেভিয়েশন ফ্রম মেন্ডেলস কি বলবো ডেসক্রিপশন। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আর বলো। বলো আর কি বলবে, বলো। দেখো তাহলে সবগুলোই হয়ে গেল, ভালোই করলে মনে করালে। পলিজেনিক ইনহেরিটেন্স, কমপ্লিমেন্টেশন, ডুপ্লিকেট জিন ইন্টারাকশনটা দেখে চলে যেও, সিম্পল জিন ইন্টারাকশন দেখে চলে যেও, বাকিগুলো তো আমি আলোচনা করেই দিলাম। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস ভালো করে একবার করে দেখে তোমরা তারপরে, মানে ভালো করে, মানে আমার কি বলছে, এগুলো হচ্ছে কনসেপ্টের জায়গা, বারবার বলছে, হ্যাঁ এগুলো হচ্ছে চরম কনসেপ্টের জায়গা। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন তো হলোই, রাখলামই ওটাকে, ওটা তো অবশ্যই অনেক প্রশ্নের জায়গা, কিন্তু ওখানে অনেক ইনফরমেশন রয়েছে। কিন্তু ওই ইনফরমেশনগুলোর থেকে এই জায়গাটা হচ্ছে প্রচুর কনসেপ্টের জায়গা। তুমি এই জায়গাটাই যত ভালো পড়বে, ঠিক আছে, সেই জায়গাটাকে তুমি সেই, মানে ওদের কাছে তত ভালোভাবে তুমি কি করতে পারবে, বোঝাতে পারবে। বোঝাতে পেরেছি? বলো, কারো কোনো প্রশ্ন আছে? বলো, কারো কোনো প্রশ্ন আছে তো বলো। এই তো স্যার ক্লাসিক্যাল পার্টটা কবে থেকে পড়াবেন? কোন পার্টটা বলো? বোটানির না ক্লাস। বটানিটা আমি করাবো, শোনো, আমি তোমাদেরকে বলেছি তো, দুদিন তোমাদের জেনারেল পড়াবো, ঠিক আছে, এবং একদিন তোমাদেরকে বটানি ক্লাসিক্যাল পড়াবো। তো এই সপ্তাহটা আমি একটু কি বলতো, একটু ইরেগুলার চলছি, জানো আশা করি কারণটা কি, মায়ের অসুস্থতার জন্যেই একটু প্রবলেমে আছি আমি। তো ব্যাপারটা হচ্ছে সেই জন্যে এই সপ্তাহে তোমাদের মনে হয় 2 দিন ক্লাস হয়েছে, তাই তো? হ্যাঁ, নেক্সট উইকটা হয়তো আমি একটু বিজি থাকবো, কিন্তু আমি এটাকে মেক আপ করে নেবো। ঠিক আছে, আমি সকাল দিকে ক্লাস করাতে বাধ্য হবো এবারে, আমি এটা মেক আপ করে নেবো। তো ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে বটানিটা একদিন পড়াবো, আর এরপরে ইয়ে পড়াবো। আমার 2 দিন হয়ে গেল জুলজি পড়ানো, এই জুলজি বলছি, সরি, জেনারেল পড়ানো হয়ে গেল, কমন টপিক পড়ানো হলো। এই নেক্সট দিন যেটা হবে সেটা হচ্ছে তোমাদের বটানি হবে। বোঝা গেছে? সেটা তোমাদের বটানি হবে। হুম স্যার, হুম স্যার পেনিট্রেসটা কি স্যার? পেনিট্রেন্স, মানে হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে কোনো জায়গায় ডমিনেন্সিটা কতটা, ঠিক আছে, দিস ইজ ডিসক্রাইবড বাই পেনিট্রেন্স মানে যে সত্যি সত্যি কি 100% ডমিনেন্ট, না একটু ডমিনেন্সিতে প্রবলেম আছে। মানে ক্যাপিটাল টি যদি 10 মিটার উচ্চতা দেয়, ঠিক আছে, ক্যাপিটাল টি 10 মিটার, ক্যাপিটাল টি স্মল টিও কি 10 মিটারই দেবে? মানে ক্যাপিটাল টিটা স্মল টি এর উপর কি কমপ্লিটলি ডমিনেন্ট? যদি কমপ্লিটলি ডমিনেন্ট হয় তাহলে বলবো 100% পেনিট্রেন্স। কথাটা বোঝাতে পেরেছি? কথাটা বলবো কি, 100% পেনিট্রেন্স, মানে ক্যাপিটাল টি স্মল টি এর উপর কমপ্লিটলি ডমিনেন্ট। এটাকে ব্যাখ্যা করবো কি, পেনিট্রেন্স দিয়ে, যে কতটা পেনিট্রেট করতে পেরেছে, এটাকে বলবো 100% পেনিট্রেন্স। আমাকে যদি বলে যে হোয়াট ইজ পেনিট্রেন্স, আমি বলবো দ্য পেনিট্রেন্স ইজ দ্য টার্ম হুইচ ইউজ টু ডেসক্রাইব দ্য ডিগ্রি অফ ডমিনেন্সি। কথাটা বোঝাতে পেরেছি? যে কতটা ডমিনেট, 100%ই, না 99%, না 98%। হ্যাঁ, মানে স্মল জিনটার কি কোনো ইফেক্টই নেই, না একটু রয়েছে, সামান্য রয়েছে, হ্যাঁ, না ক্যাপিটাল
টিটাই হচ্ছে 98%, কিন্তু সামান্য একটু এফেক্ট রয়েছে। মানে আমার বক্তব্য হচ্ছে যে ক্যাপিটাল টি যদি 10 মিটার উচ্চতা হয় গো, তাহলে ক্যাপিটাল টি স্মল টি হয়তো 9.8 মিটার। তো বলছি এই 0.2 মিটারটা কেন কমে গেল? দিস ইজ ডিউ টু পেনিট্রেন্স। ক্যাপিটাল টি ইজ নট কমপ্লিটলি পেনিট্রেট, মানে ইজ নট কেপেবল অফ কমপ্লিট, মানে কি বলবো, ক্যাপিটাল টি ইজ নট কেপেবল অফ পেনিট্রেট দ্য স্মল টি ফুলি। একটু সামান্য রয়ে গেছে, সেই জন্য তার উচ্চতা কত হচ্ছে 9.8 মিটার। এই 9.8 মিটারকে আমরা অ্যাপ্রক্সিমেশন করে কতই বলে দিই যে 10 মিটারই বটে। কথা বোঝাতে পেরেছি আমি? দিস ইজ ডেসক্রাইব বাই পেনিট্রেন্স, ইট ইজ দ্য ডিগ্রি অফ ডমিনেন্স। হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর শোনো, দেখো অ্যাকচুয়ালি কী বলো তো, আচ্ছা তোমাদের আরেকটা কথা শিখিয়ে রাখি, হ্যাঁ এটা তুমি বললে ভালো করলে। আচ্ছা, এই কথা দুটো শিখে রাখো, হ্যাঁ। ওয়াইল্ড টাইপ আর মিউট্যান্ট, এই দুটো জানো কি জিনিস? ওয়াইল্ড টাইপ আর, ওয়াইল্ড টাইপটা মানে নরমাল যেটা স্যার। না ডিস্ট্রিবিউশনটা বেশি। আমি তোমাকে বলে আর দিচ্ছি ঠিক কথা। আর ওয়াইল্ড, মিউট্যান্টটাই তো স্যার রিকম্বিনেন্ট যেটা নাকি স্যার? না আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়াইল্ড টাইপ আর মিউট্যান্ট এই দুটো জিনিস কি। দেখো, আমরা একটু পপুলেশনে যাব। কোথায় যাব? পপুলেশনে যাব। দেখো এগুলো একসাথে সব মিলেমিশে একাকার, হ্যাঁ, এগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। কোথায় যাব? একটা পপুলেশনে যাব। কোনো একটা পপুলেশনে যদি কোনো একটা ট্রেট, মানে যে ট্রেটটা তার ফ্রিকুয়েন্সি বেশি, কি বলছি, যার ফ্রিকুয়েন্সিটা মোর বেশি, সেই ট্রেটটাকে আমরা বলে দেবো কি? ওয়াইল্ড টাইপ। বোঝা গেছে? আর যার ফ্রিকুয়েন্সি লেস, তাকে আমরা বলে দেবো কি? মিউট্যান্ট। বোঝাতে পেরেছি? হ্যাঁ, কোনো একটা পপুলেশনে আমি, আর পপুলেশনটার জন্য কি হয়, একটু বড় জায়গা হয়, মানে কারো একটা ফ্যামিলিকে ধরে নিলে, ওই ফ্যামিলির দেখুন স্যার সবার স্যার চোখগুলো নীল রঙের, তাহলে ছোট্ট ফ্যামিলিটাকে তুমি যদি একটা পপুলেশন ধরে নাও, তাহলে জিনিসটা মিনিংফুল হবে না, পপুলেশনটা বড় হতে হবে, হ্যাঁ, ইনফাইনাইটলি লার্জ, সেই যেমন হার্ডউইনবার্গ বলে গেছে সেই রকম ইনফাইনাইটলি লার্জ একটা পপুলেশন হতে হবে। সেই ইনফাইনাইটলি লার্জ পপুলেশনে যার ফ্রিকোয়েন্সিটা বেশি সেটা হচ্ছে ওয়াইল্ড টাইপ, আর যার ফ্রিকোয়েন্সিটা কম তাকে হচ্ছে মিউট্যান্ট। এবার বক্তব্য হচ্ছে এর সাথে কি ডমিনেন্ট বা রিসিসিভের কোনো কানেকশন রয়েছে? রয়েছে কি? আরেকবার বলুন। হ্যাঁ, কোনো একটা পপুলেশনে কোনো একটা ট্রেট যদি বেশি পরিমাণে পাওয়া যায়, সংখ্যায় বেশি হয়, তাকে কি বলবো আমি? ওয়াইল্ড টাইপ ক্যারেক্টার বা ওয়াইল্ড টাইপ ট্রেট। আর যেটা লেস হবে সেটাকে বলবো মিউট্যান্ট। আমি ছোট্ট করে বলি আয়ের কালার, আই বলের কালার কারো ক্ষেত্রে কি হয়, ব্রাউন কালারের হয়, ঠিক আছে? বেশিরভাগ জনেরই আমাদের কি দেখতে পাই, ব্ল্যাক হয়, ঠিক তো? একটা বড় পপুলেশনে যাও, সেখানে তুমি দেখতে পাবে ব্রাউন আইড পিপল কতগুলো আছে, খুব কম দেখতে পাবে, পাবে কি না? খুব কম মানুষ আছে যাদের কি হয়, ব্রাউন কালারের আই হয়। আর বেশিরভাগ মানুষেরই কি হয়, ব্লু আই, কি নাম, সরি, ব্ল্যাক কালারের আই হয়। তো ব্যাপারটা হচ্ছে তাহলে কোনটা ওয়াইল্ড টাইপ? বলছি ব্ল্যাক আইটা হচ্ছে ওয়াইল্ড টাইপ, কারণ এর সংখ্যাই বেশি আছে, ঠিক আছে? মিউট্যান্টটা হচ্ছে কোনটা, যেটা হচ্ছে তোমার কম আছে সংখ্যায়। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। এরপরের কথা, এর সাথে কি ডমিনেন্ট এবং রিসিসিভের কোনো কানেকশন আছে? দেখো বলছি যে ওরা বলছে কি যে ডমিনেন্ট এবং রিসিসিভের সাথে এর কোনো সং নেই, কিন্তু আমরা কি করেছি, ডমিনেন্ট এবং রিসিসিভকে এর সাথে ইচ্ছা করে জোর করে ঢুকিয়েছি। কীরকম ঢুকিয়েছি? বলছে আমরা দেখতে পাবো বেশিরভাগ যেগুলো ডমিনেন্ট ট্রেট, বেশিরভাগ যেগুলো ডমিনেন্ট ট্রেট সেগুলোই সাধারণত কি হয়, ওয়াইল্ড টাইপ হয়। সেগুলোই সাধারণত কি হয়, ওয়াইল্ড টাইপ হয়। তার মানে আমি এটা একবারও বলিনি যে ডমিনেন্ট ট্রেট মানে ওয়াইল্ড টাইপ ট্রেট, না, না, নাও হতে পারে, ঠিক আছে? আমরা কি দেখেছি যে বেশিরভাগ যেগুলো ডমিনেন্ট ট্রেট সেগুলোই কি তার ফ্রিকোয়েন্সিটাই বেশি এবং সেগুলোই ওয়াইল্ড টাইপ ট্রেট হিসেবে গণ্য হয়। আর যেগুলো সাধারণত রিসিসিভ ট্রেট সেগুলো সাধারণত কি হয়, মিউট্যান্ট হয়। সেগুলো সাধারণত কি হয়, মিউট্যান্ট হয়। এমন ঘটনা ঘটতেই পারে, বুঝলে, যে কোনো ডমিনেন্ট ট্রেট সেটাই কি হয়ে গেছে, মিউট্যান্ট, সেটাই কি হয়ে গেছে, মিউট্যান্ট। আর কোনো রিসিসিভ ট্রেট সেটা কি হয়ে গেছে, ওয়াইল্ড টাইপ, কি হয়ে গেছে,
ওয়াইল্ড টাইপ। আমার কথাটা বোঝা গেছে? অ্যাকচুয়ালি ডমিনেন্ট এবং রিসিসিভের সাথে এর কোনো কানেকশন নেই। আমরা পপুলেশন যখন পড়বো তখন ওয়াইল্ড টাইপ এবং মিউট্যান্ট এই দুটো শব্দ ব্যবহার করবো। আমরা ওয়াইল্ড টাইপ ট্রেটকে কি দিয়ে চিহ্নিত করব? প্লাস দিয়ে চিহ্নিত করব। আর মিউট্যান্টকে, ঠিক আছে, সেটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করব? সেটা যদি কি হয়, যদি মিউট্যান্ট, আমি এখানে লিখবো মিউট্যান্ট যদি রিসিসিভ হয় তাকে কি দিয়ে করব? স্মল লেটার দিয়ে ইন্ডিকেট করব। কি দিয়ে ইন্ডিকেট করব? স্মল লেটার। মিউট্যান্ট যদি ডমিন্যান্ট হয় তাহলে সেটাকে ক্যাপিটাল লেটার দিয়ে ইন্ডিকেট করব। মানে মুদ্রা কথা, আমি একটা ছোট্ট কথা বলে রাখবো যে আমরা ওয়াইল্ড টাইপকে কি দিয়ে চিহ্নিত করি? প্লাস সাইন দিয়ে চিহ্নিত করি। কি দিয়ে? প্লাস সাইন। সে মিউট্যান্ট হোক, মানে সে রিসিসিভ হোক, ডমিনেন্ট হোক, তোমাকে দেখার দরকার নেই, তুমি প্লাস সাইন দিয়ে ইন্ডিকেট করবে। আর মিউট্যান্টকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করব? লেটার দিয়ে ইন্ডিকেট করব। সেই মিউট্যান্টটা যদি রিসিসিভ হয় তাহলে স্মল লেটার দিয়ে ইন্ডিকেট করব, যদি মানে ডমিনেন্ট হয় তাহলে ক্যাপিটাল লেটার দিয়ে ইন্ডিকেট করব। কথাটা বোঝাতে পেরেছি তো? কথাটা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ঠিক, মনে করো টি রয়েছে, তাহলে আমরা কি লিখবো? ক্যাপিটাল টি এর জায়গায় প্লাস প্লাস লিখবো, এটার সাথে কি করব? স্মল টি। এটা হয়ে গেল আমার ওয়াইল্ড টাইপ, এটা হয়ে গেল আমার ওয়াইল্ড টাইপ, আর এটা হয়ে গেল আমার কি? মিউট্যান্ট। এটা হয়ে গেল আমার কি? মিউট্যান্ট। ঠিক আছে, তাহলে এই ওয়াইল্ড টাইপ এবং এই মিউট্যান্ট শব্দটা ডমিনেন্ট এবং রিসিসিভের সাথে আদতে কোনো কানেকশন নেই, কিন্তু আমরা ইচ্ছা করে জোর করে এদেরকে কানেক্ট করিয়েছি। এই ওয়াইল্ড টাইপ এবং মিউট্যান্টটা পপুলেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। পপুলেশনের ক্ষেত্রে যেটা বেশি ফ্রিকোয়েন্সিতে পাওয়া যায়, মানে যার সংখ্যা বেশি, সেটাকে ওয়াইল্ড টাইপ ট্রেড বলবো, আর যে সংখ্যায় কম তাকে মিউট্যান্ট ট্রেড বলবো। এবার ওয়াইল্ড টাইপকে লেখার একটা ধরন ওরা বলে দিয়েছে যে ওয়াইল্ড টাইপকে সবসময় প্লাস দিয়েই লিখতে হবে। ঠিক আছে, সে ডমিনেন্ট হোক বা সে রিসিসিভ হোক আমাকে দেখার দরকার নেই, তাকে কি দেখবো? প্লাস সাইন দিয়ে লিখবো। কিন্তু মিউট্যান্টটাকে আমরা লেটার দিয়েই কি করব? এক্সপ্রেস করব। সে যদি কি হয়, কোনো মিউট্যান্ট ট্রেট, সে যদি রিসিসিভ হয়, নর্মালি রিসিসিভই হয় বেশিরভাগ ক্ষেত্রে, তাকে স্মল লেটার দিয়ে ইন্ডিকেট করবো। এই যখন যেমন লিখলাম কি স্মল টি, দেখো লিখলাম, তাহলে রিসিসিভকে স্মল দিয়ে ইন্ডিকেট করলাম। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে খুব রেয়ার, কোনো মিউট্যান্ট ট্রেট কিন্তু সে কিন্তু ডমিনেন্ট ক্যারেক্টার, ডমিনেন্ট ট্রেট, ঠিক আছে, কিন্তু মিউট্যান্ট, পপুলেশনের ফ্রিকোয়েন্সি কম আছে, তখন সেটাকে কি দিয়ে লিখবো? ক্যাপিটাল লেটার দিয়ে দেখবো। ঠিক আছে, মানে আমরা মিউট্যান্টকে লেটার দিয়ে পাবলিশ করব, আর এটাকে সাইন দিয়ে পাবলিশ করব, প্লাস সাইন দিয়ে পাবলিশ করব। ঠিক আছে, তাহলে এই গেল আমার কি পপুলেশন বানানটা, পিইউ, হ্যাঁ, পপুলেশন ঠিক করে নিও। তো এই গেল আমার ওয়াইল্ড টাইপ এবং মিউট্যান্টের কনসেপ্ট। বলো, আর কোথাও আরও কোনো প্রবলেম আছে? স্যার হ্যাঁ। বলছি যে ওই ক্রোমাটিন, হুম ক্রোমোমিনার, হুম ক্রোমোনিয়া আর ক্রোমাটিড, কখন কোনটাকে আমরা কি বলবো? সেল সাইকেলের কোন স্টেজে একটু বলে দিন। আচ্ছা, দেখো, এটা আমি পরের দিন বলতামই। দেখো, ক্রোমোজোম মানে আশা করি জানো, তাই তো, যে ক্রোমাটিন, আচ্ছা সরি, পর আসি, আমি কোথায় আসি? ক্রোমাটিন। ক্রোমাটিন মানে কি? ডিএনএর সাথে যখন প্রোটিন যুক্ত হয়, কে যুক্ত হয়? প্রোটিন। প্রোটিনটা দু রকমের হয়, একটা হচ্ছে হিস্টোন, আর একটা হচ্ছে নন হিস্টোন। ঠিক আছে, হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন যখন ডিএনএর সাথে যুক্ত হয়, যেটা তৈরি করে তার নাম হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিনের প্রথম যেটা ডিএনএর সাথে যুক্ত হয়ে যে ক্রোমাটিন প্রাইমারটা তৈরি করে, তার প্রস্থটা হয় কত? 11 ন্যানোমিটার। এটা আস্তে আস্তে বাড়তে থাকে, 11 থেকে কততে যায় 30, 30 থেকে কততে যায় 100, 100 থেকে কততে যায় 300 থেকে 400, ঠিক আছে, 300 থেকে 400, তারপরে কততে যায় 700, তারপরে কততে যায় 1000, কততে যায় 1000 ন্যানোমিটার। যখন তার প্রস্থ হয় 1000 থেকে 1400, 1000 থেকে কত হয়? 1400 ন্যানোমিটার যখন হয়, তখন সেটাকে কি বলি আমরা? ক্রোমাটিন। এই 1000 ন্যানোমিটারকে আমরা অনেক সময় কি বলি? 1 মাইক্রোমিটার, 1 মিউএম, বা 1400টাকে আমরা কি বলি? 1.4 মিউএম। তো এই 1.4 বা 1 মিউএমকে আমরা কি নামে ডাকি? ক্রোমোজোম নামে ডাকি। কি নামে ডাকি? ক্রোমোজোমটাকে নামে ডাকি। তো ক্রোমাটিনটাই কি হয়ে গেছে? সে কনডেন্সড হয়ে হিস্টোন প্রোটিনে পাক খেয়ে 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 তার প্রস্থটা মোটা হয়ে গেছে, দৈর্ঘ্যটা কমে গেছে, নিয়ে তৈরি করবে সে ক্রোমোজোম।
ঠিক আছে? তো এবার বক্তব্য হচ্ছে যে এর মধ্যে ক্রোমাটিনের মধ্যে কতগুলো ডিএনএ থাকে, বলছে না একটাই ডিএনএ থাকে। কতগুলো ডিএনএ থাকে? একটাই ডিএনএ থাকে। কিন্তু যখন সেল ডিভিশনের এস ফেজে যায়, এস ফেজে কি হয়? ডিএনএ রেপ্লিকেশন ঘটে। কি ঘটে? ডিএনএর রেপ্লিকেশন ঘটে। ডিএনএ রেপ্লিকেশন ঘটলে কি হয়? এই যে ক্রোমোজোমটা যার মধ্যে একটা ডিএনএ ছিল তার চেহারাটা কেমন হয়ে যায়? এই রকম হয়ে যায়। ঠিক আছে? এবং এই দুটো ডিএনএ, এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, এটা ছিল প্রথম ক্রোমোজোমটা যার মধ্যে একটাই ডিএনএ ছিল। ঠিক আছে? তো এইখানে দুটো ডিএনএ, এই দুটো ডিএনএ তাদের সেন্ট্রোমিয়ার অঞ্চলে একসাথে যুক্ত থাকে। ঠিক আছে? তো এই অবস্থাটাকে, এটাকেও বলবো তখন একটাই ক্রোমোজোম আছে, এটাও হচ্ছে একটা ক্রোমোজোম, আমি লিখে দিচ্ছি একটা ক্রোমোজোম, এটাও হচ্ছে একটাই ক্রোমোজোম। ঠিক আছে? কিন্তু এই ক্রোমোজোমটাতে কতগুলো ডিএনএ আছে? একটা ডিএনএ আছে। এই ক্রোমোজোমটাতে কতগুলো ডিএনএ আছে? দুটো ডিএনএ আছে। এই ক্রোমোজোমটাকে বলা হয় মোনাড ক্রোমোজোম, এই ক্রোমোজোমটাকে বলা হয় ডায়াড ক্রোমোজোম। বোঝাতে পেরেছি? দেখো, এই গেল ক্রোমোজোম ক্রোমাটিনের পার্থক্য। বোঝাতে পেরে গেছি? বলো আর কি প্রশ্ন আছে? ঠিক আছে, এখানে দুটো ডিএনএ আছে, এখানে দুটো ডিএনএ আছে, এটা হচ্ছে ডায়াড ক্রোমোজোম। ঠিক আছে? অ্যানাফেজে এরাই ছেড়ে যায়। এই এই আচ্ছা বলে, এটা তো বলা হয় না, এই যে দুটো ডিএনএ, এই দুটো ডিএনএকে আমরা কি বলি? ক্রোমাটিড বলি। কি বলি? ক্রোমাটিড বলি। হয়ে গেছে? হ্যাঁ, এবার এই যে ক্রোমাটিডগুলোকে যদি ডিএনএটাকে দেখি, তাহলে এইরকমভাবে পাক খেয়ে আছে, এইরকমভাবে কি হয়ে আছে? পাক খেয়ে আছে ডিএনএটা। বোঝা গেছে? হুম। হ্যাঁ, এই যে ডিএনএটা পাক খেয়ে গেছে, আমি ভালো করে আঁকছি, দাঁড়াও, আমি আঁকাটাই তো গন্ডগোল হয়ে যায়। এই যে দেখো, এখানে দুটো ডিএনএ আছে, একটু দেখে নিই। এই যে দুটো ডিএনএ আছে, দুটো ডিএনএ কি এরকম এরকম করে, এখানে একটা ডিএনএ আছে, এরকম একটা ডিএনএ আছে, ডিএনএ দুটো স্ট্র্যান্ড। ঠিক আছে? এখানেও কি রয়েছে? একটা ডিএনএ আছে, এরকম একটা ডিএনএ আছে, এরকম দুটো ডিএনএ। এটা একটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড। এরা সেন্ট্রোমিয়ার অঞ্চলে পরস্পর যুক্ত। সেন্ট্রোমিয়ারটাকে সবুজ করা নাকি, দেখো এটা একটা সেন্ট্রোমিয়ার, এটা একটা সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারগুলো কি আছে? ফাইবার দ্বারা, এখানে এখানে অনেক প্রোটিন থেকে ক্রস লিঙ্কিং হয়। ঠিক আছে? যেমন কোহিসেন বলে একটা প্রোটিন থাকে, তাদের মধ্যে ক্রস লিঙ্কিং হয়। হয়ে গেছে? এবারে দেখো, ডিএনএ, প্রত্যেকটা ডিএনএ নাকি দুটো করে স্ট্র্যান্ড রয়েছে। এই যে একটা স্ট্র্যান্ড, এই আর একটা স্ট্র্যান্ড, এই একটা স্ট্র্যান্ড, এই আর একটা স্ট্র্যান্ড। বোঝা যাচ্ছে? এই এক একটা স্ট্র্যান্ডকে বলা হয় ক্রোমোনিমা। কি বলা হয়? ক্রোমোনিমা। কি বলা হয়? ক্রোমোনিমা। তাহলে কতগুলো ক্রোমোনিমা আছে? ক্রোমোনিমার সংখ্যা টোটাল এখানে কতগুলো? এটা একটা ক্রোমোনিমা, এটা আর একটা ক্রোমোনিমা, টোটাল 4টা ক্রোমোনিমা আছে। কথাটা বোঝাতে পেরেছি? ঠিক? যদি কারো অসুবিধা হচ্ছে বলো। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক। এরপরে এই যে ডিএনএটা এরকম যে পাক খেয়ে আছে, মনে করো এরকম ডিএনএটা পাক খেয়ে আছে। ঠিক আছে? তো আমি ভালো করে আঁকতে পারছি না, মানে এই যে পেঁচানো জিনিসগুলো আছে, এইখানটা এখানটা এখানটা, যতগুলা পাক খেয়ে আছে, সেই জায়গাগুলো বলা হয় ক্রোমোমিয়ার। সেই জায়গাগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। বোঝাতে গেছে? তাইলে একটা ডায়াড ক্রোমোজোমে দুটো ডিএনএ আছে। ঠিক আছে? ডিএনএগুলো এমনিতেই পড়ে রেখেছি আমরা ডবল স্ট্র্যান্ডেড। এই এক একটা স্ট্র্যান্ডকে বলে ক্রোমোনিমা। মানে তাহলে ডায়াড ক্রোমোজোমে 4টা ক্রোমোনিমা থাকবে। আর ক্রোমোমিয়ার কোনগুলো? ওই যে ডিএনএগুলো পাক খেয়ে আছে, মানে ছবিটা, এই ছবিটা কেমন হয়ে আছে, মানে এইরকম এরকম 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 করে একটা আছে, আর এরকম এরকম করে এরকম করে একটা আছে, দুজনের সেন্ট্রোমিয়ার অঞ্চলে এরকম করে লেগে আছে, এইরকম সেন্ট্রোমিয়ার অঞ্চলে লেগে আছে, এরকম সেন্ট্রোমিয়ার অঞ্চলে লেগে আছে। এই যে প্যাঁচগুলো, এই যে প্যাঁচগুলো, ছোট 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 প্যাঁচগুলো দেখাচ্ছে, দিস আর ক্রোমোমিয়ার্স। বোঝাতে পেরেছি? হুম, বোঝাতে পেরেছি? দেখো যদি তাহলে ওই মানে পুঁতির দানাগুলো ওগুলো তো নিউক্লিওজোম। হ্যাঁ, ওগুলো আদতে নিউক্লিওজোম। ঠিক আছে? তবে নিউক্লিওজোম কোন ন্যানোমিটারের ফাইবারকে ডেসক্রাইব করে? নিউক্লিওজোম 11। সেটা বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, 11 ন্যানোমিটারের ফাইবারকেই শুধু কিন্তু নিউক্লিওজোম মডেল ডেসক্রাইব করে। 30 ন্যানোমিটার ফাইবারকে কোন মডেল ডেসক্রাইব করে? সলিনয়েড। আরেকটা আছে, আরেকটা মডেল আছে, বলো। জিগজ্যাগ। দুটো মডেল আছে। ঠিক আছে? সলিনয়েড এবং
জিগজ্যাগ মডেল। এই দুটো মডেল কাকে ডেসক্রাইব করে? 30 ন্যানোমিটার ফাইবারকে ডেসক্রাইব করে। ঠিক আছে, তোমার যে প্রশ্ন ক্লিয়ার তো? ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমোনিমা, ক্রোমোমিয়ার, ক্লিয়ার তো? ঠিক তো? কারো কোথাও অসুবিধা থাকলে বলো। ঠিক আছে, বলো আর কার কি প্রশ্ন আছে? বলো। আচ্ছা, তোমরা এখানে কারা কারা বটানির আছো বলো তো, মানে যাদেরকে আমি চিনি তাদের ঠিক আছে। সায়ন তো জুলজি নাকি? সায়ন জুলজি তো, তাই তো? আচ্ছা, এখানে কে আছে? এই লক্ষ্মী মাহাতো, তাই তো? তুমি কি বলো তো, তুমি জুলজি না বটানি? ও স্যার জুলজি, আচ্ছা হ্যাঁ সায়নের জুলজি। ঠিক আছে, বোধিসত্ত্বের জুলজি জানি আমি। শাহানাজার বটানি, তাই তো? কি হলো, সবাই সাউন্ডে কেটে আছে? সুস্মিতা জুলজি, সুস্মিতা জুলজি, হ্যাঁ। আচ্ছা, উদয় সরকার এটা কে বলো তো, আমি বুঝতে পারছি না, মানে অন্য প্রোফাইল থেকে লগ ইন আছে। কি নাম বলো তো তোমার? ঠিক আছে, ঠিক আছে, আমি রেকর্ডটা অফ করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে করো।